এই যে সুন্দরীরা এক টান দিয়ে ড্রামা এন্ড করে ফেলো কেন? টানাটানি না করে পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ সুন্দরীরা, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, সো বিনোদনকে বিনোদন হিসেবে নিবে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। তের সাথে আমার বিয়ে হয়েছে সে ছোট থাকতে। তখন আমার বয়স ছিল 6 আর তের বয়স ছিল 5। তবে তে কিন্তু সম্পর্কে আমার চাচাতো বোন। যদিও বিয়েটা আমাদের দুই পরিবারের ইচ্ছার উপর ভিত্তি করে হয়েছে, তবে সবার আনন্দে নয়। বিয়েটা দিয়েছে আমার দাদা, কারণ আমার বাবা এবং চাচা ছিলেন দুইজন দুই গ্রহের মানুষ। বাবা চাচাকে দেখতে পারে না আর চাচা বাবাকে দেখতে পারে না, তাই দাদা আমার আর তের ছোট থাকতেই বিয়ে দিয়েছে, যাতে করে ওদের সম্পর্ক খারাপ থাকলেও আমাদের দুজনের কারণে যেন টিকে থাকে দুই ভাইয়ের সম্পর্ক। কিন্তু কাবিননামায় দাদা একটা কথা একটু আলাদা করে লিখে গেছে। সেই কথাটা কি ছিল সেটা আমি জানি না, তবে আমার বাবা এবং চাচা ওনারা ভালো করেই জানে। আমার আর তের বিয়ে 3 বছর পর দাদা মারা যায়। দাদা মারা যাওয়ার পর চাচা তেকে নিয়ে তার পরিবার সহ একটু দূরে চলে যায় আমাদের থেকে। ঢাকায় আমার দাদার 2টা বাড়ি, যেহেতু ওনার 2 ছেলে, তাই দাদা মারা যাওয়ার পর চাচা অন্য বাড়িতে উঠে গেছে। তের সাথে আমার দেখা হয় না দীর্ঘ 8 বছর যাবত, কারণ আমি চিনি না আমার চাচার বাড়ি, তাই যেতেও পারি না। রুমে শুয়ে শুয়ে তের সাথে আমার বাল্যকালের বিয়ের ছবিটা দেখছি। কত কিউট ছিল আমার বউটা, এখন মনে হয় আরো সুন্দর হয়ে গেছে। হঠাৎ করে পিছন থেকে আম্মু এসে বলে, খালি এই ছবিটাই দেখে যেতে পারবি, কোনোদিন আর খুঁজে পাবি না। তোর দাদা বেঁচে থাকলে হয়তো বা সম্ভব হতো, কিন্তু উনি তো মারা গেছে, এখন তো আর আগে সম্ভব হবে না। তাছাড়া তে কোথায় আছে তুই তো সেটাও জানিস না। আমার যতটুকু মনে হয় তোর বাপ চাচারও আর এই বিয়েটা এখন আর মেনে নিবে না, তাই সময় থাকতে ভালো একটা মেয়ে দেখে প্রেম করে বিয়ে করে নে, তাহলে ভালো হবে। আর প্রেম যদি করতে না পারিস তাহলে আমাদেরকে বল, আমরা ভালো একটা মেয়ে দেখে তোকে বিয়ে করিয়ে দিই। এত বছর ধরে তাকে ভালোবাসি আর এত সহজে ভুলে যাব, তা কি করে হয় মা? তাহলে সারা জীবন এই ছবিটা নিয়ে থাকতে হবে বাবা, তেকে আর কোনোদিন তোমার পাওয়া হবে না। আম্মু তুমি বলো না তে ঢাকা কোথায় থাকে, আমি গিয়ে তেকে নিয়ে আসবো। প্লিজ আম্মু, তোমার পায়ে পড়ি, একটা বার বলো। তোর কি মনে হয় তুই যাবি আর তোর চাচা তেকে তোর হাতে তুলে দিবে? আর তোর বাবা যদি একবার জানতে পারে তাহলে আমাকে এ বাড়ি থেকে বের করে দিবে। তাহলে আর আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করছি না, তোমারও আর নাতি নাতনির মুখ দেখা লাগবে না। কথাটা বলে শেষ করতে না করতে বাবা এসে বলে, নাতি নাতনির মুখ কে দেখতে পারবে না শুনি? না মানে আসলে বাবা, পাশের বাড়ির চাচার ছেলের বউয়ের নাকি কোনো সন্তান হবে না। চাচি নাকি আম্মুকে বলছে উনি নাকি জীবনেও নাতি নাতনির মুখ দেখতে পারবে না। ওনার সাথে তো আমার বিকালে দেখা হয়েছে, উনি তো আমাকে বলেছে ওনার ছেলের বউয়ের নাকি সন্তান হয়েছে। বাবা তোমাকে যে চাচার কথাগুলো বলেছে আমি তো ওই চাচার কথা বলিনি, অন্য চাচার কথা বলছি। আচ্ছা যাই হোক, বাদ দাও পরের বাড়ির কথা। আম্মু আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে খেতে দাও। মাঝে মাঝে বাবার কথা শুনলে মনে হয় আমাকে জন্ম দিয়ে একেবারে আমার জীবনটা কিনে নিয়েছে। একটু পর খাবার খেয়ে মনটা খারাপ করে রুমে চলে এসেছি। কবে যে আমার জানটাকে দেখতে পাবো কে জানে। এর ছবিটা বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছি। এখন চলো ছোট করে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি হলাম জিয়ন জংকুক, বাবা মায়ের একমাত্র সন্তান। বর্তমানে কিসে পড়ি সেটা না হয় তোমরা পরে জানতে পারবে। আমার বাবা একজন ব্যবসায়ী আর মা হাউসওয়াইফ। এর সাথে আমার বাল্যকালে বিয়ে হয়েছে, এটা তো তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন ঘুমাই, বাকি কথা ঘুম থেকে উঠে বলবো। সকালে ঘুম থেকে উঠে কলেজে যাব, এমন সময় বাবা এসে বলে, জংকুক দেখো তো এখান থেকে কোন মেয়েটাকে তোমার পছন্দ হয়। সামনে তো কোনো মেয়ে নেই, তাহলে বলবো কি করে? বেয়াদব ছেলে কোথাকার, সামনে নয় এই ছবিগুলো দেখে বলো। বাবা তুমি আবার বিয়ে করবে? আম্মু দেখে যাও, তোমার সতীন আনার জন্য বাবা ব্যবস্থা করছে। বেয়াদব ছেলে, আমার জন্য না তোমার জন্য। তুমি এখান থেকে একটা মেয়েকে পছন্দ করে আমাকে বলবে, আমি তার সাথে তোমার বিয়ে দিব। আমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমি আবার কেন বিয়ে করব? আমার বউ আছে, তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। কথাটা বাবার সামনে এক নিঃশ্বাসে বলে ফেলেছি। বাবা আমার কথা শুনে আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলে, ওই মেয়েকে আমি তোমার বউ হিসেবে মানি না। এই বিয়েটা কোনো বিয়ে নাকি? আর তোমার জন্য কি ওর মেয়েকে বসিয়ে রাখছে যে তুমি গেলে ওকে তোমার সাথে বিয়ে দিয়ে দিবে? কান খুলে শোনো আমার কথা জংকুক, ওই মেয়েকে আমি এই বাড়ির বউ হিসেবে কখনোই মেনে নিব না। যদি তুই রাস্তা থেকে একটা ভিক্ষুকের মেয়েকে বিয়ে করে নিয়ে আসিস এই বাড়িতে, তাহলে আমি মেনে নিব, কিন্তু ওই মেয়েকে মেনে নিব না জীবনেও। তাহলে আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। আর ওর সাথে আমার কোনো ডিভোর্সও হয়নি, তাহলে অন্য মেয়েকে কেন বিয়ে করব? আরে বোকা ছেলে, এই বিয়েটাকে তোকে মনেই রাখিনি, তাহলে ডিভোর্স হবে কিসের জন্য? ওই মেয়ের কথা মাথা থেকে সরিয়ে ফেলো। আর এইখানে যে মেয়েগুলো আছে ওরা অনেক ভালো, এখান থেকে যে কোনো একটাকে পছন্দ করে রাতের মধ্যে তুমি আমাকে জানিয়ে দিবে, ঠিক আছে? বাবা যদি আমি বিয়ে করি তাহলে পরে করব, এখন আর আমার বিয়ে করতে ইচ্ছে করছে না। কথাটা বলেই ছবিগুলো না দেখে চলে এলাম। বাবা তো পিছন থেকে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। আমি আর বাবার কথায় কান দেইনি, নিজের মতো হাঁটতে থাকলাম। কলেজের সামনে যাওয়ার পর দেখি অনেকগুলো লোক একসাথে জড়ো হয়ে আছে। কাছে গিয়ে তাকিয়ে দেখি একজন মাঝবয়সী মহিলা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, কেউ তাকে ধরছে না।
আমি গিয়ে ওনার মাথাটা ধরে তুলতেই পুরোই অবাক হয়ে গেছি। আরে উনি তো আমার চাচি, মানে আমার শাশুড়ি আম্মা। তাড়াতাড়ি করে ওনাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডক্টরকে বলে ওরা ট্রিটমেন্টের ব্যবস্থা করি। তারপর ডাক্তার চাচিকে দেখে বলে, ওনার তো অ্যাক্সিডেন্ট হয়নি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে, তখন বাসায় নিয়ে যেতে পারবেন। কি হয়েছে ওনার, কোনো সমস্যা হবে না তো? আরে কোনো সমস্যা হবে না, একটু প্রেসার কমে গিয়েছিল তাই অজ্ঞান হয়ে গেছে। আমি ওষুধ লিখে দিয়েছি, সব ঠিক হয়ে যাবে। কথাটা বলে ডাক্তার চলে গেছে। আমি চাচির পাশে বসে আছি। কিছুক্ষণ পর চাচির জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে আসার পর চাচি আমাকে দেখে বলে, চাচিকে আমার পরিচয় দেওয়া যাবে না, কারণ চাচি যদি আমার পরিচয় জানতে পারে তাহলে আর আমার সাথে কথা বলবে না। তাই নিজের আসল পরিচয় লুকিয়ে বললাম, আমার নাম জেকে, আর আপনি এখন হাসপাতালে আছেন। মাথা ঘুরে আমি রোডে পড়ে গেছিলাম। মা একটা ওয়ার্ক করবে মাই লিটল বয়? হ্যাঁ অবশ্যই, বলেন কি কাজ করতে হবে? আমাকে একটু হোমে ড্রপ করে দিবে। আরে বাস, এতে দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। এতদিন ধরে তো আমি আপনাদের বাড়ি খুঁজতেছিলাম শাশুড়ি আম্মা, আর আজকে আপনি নিজে নিতে যাচ্ছেন। এই সুযোগে তো আমি আমার জান পাখিটাকে দেখতে পাবো, তাই আর দেরি না করে বললাম, হ্যাঁ অবশ্যই। বাসার ঠিকানাটা শুধু বলেন, আমি এখনই দিয়ে আসছি। তারপর হাসপাতালে সব বিল পরিশোধ করে চাচির সাথে যেতে লাগলাম। হাসপাতালের বিলটা আমি দেইনি, চাচি দিয়েছে। বাসায় যেতে যেতে চাচি আম্মা আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা লিটল বয়, তুমি হোয়াট করো এন্ড হোয়ার থাকো? আমি একজন ব্যাচেলর, পড়াশোনা করি। গ্রামে একটা ছোট বাড়ি আছে আমার। হোয়ার তোমার ভিলেজ হোম মাই লিটল বয়? আমার গ্রামের বাড়ি এসকেতে। তোমার বাড়িতে কে কে আছে? শুধু বাবা আর মা। ও মাই লিটল বয়, আমি বাড়িতে চলে এসেছি, চলো আমরা ভিতরে গো করি। ঠিক আছে চলেন। চাচির সাথে তো বাসায় ঢুকছি, কিন্তু বুকের ভিতর কেমন যেন একটা ভয় কাজ করছে। তবে ভয়ের মাঝেও আমার দু চোখ এদিক সেদিক ঘুরছে একে দেখার জন্য। বাসার ভিতর ঢুকে দেখি বাসাটা অনেক সুন্দর করে সাজানো। তুমি এখানে বসো, আমি তোমার জন্য সামথিং মেক করে নিয়ে আসি। ঠিক আছে আন্টি। আমি সোফায় বসে আছি, তখনই কে যেন আমার চোখ ধরে বলে, বলেন তো আমি কে? কণ্ঠ শুনে মনে হচ্ছে এটা একটা বাচ্চা মেয়ে হবে। তাও ইচ্ছে করে আমি আপনি করে বললাম। কি করে বলবো? আপনি তো আমার চোখ ধরে রেখেছেন, আন্দাজের উপর ঢিল মেরে তের নাম বলা যাবে না, তাহলে এখানেই সব শেষ হয়ে যাবে। দেখুন, আপনাদের বাড়িতে প্রথম এসেছি। আমি তো আপনাদের বাড়ির কাউকে চিনি না, এর আগে কখনো দেখিও নি। আমি কি করে বলবো আপনি কে? কথাটা বলার পর মেয়েটা আমার চোখ ছেড়ে দিয়ে নিজের চোখ বন্ধ করে বলে, দুলা ভাই আপনি আমাকে কি করে ভুলে যেতে পারেন? গতকাল রাতে আপনার সাথে আমরা বসে ডিনার করেছি, আর এখন আপনি সব ভুলে গেছেন? আচ্ছা যাই হোক, ওসব কথা বাদ দিন। এখন বলেন কেমন আছেন? এখনো তো বিয়ে হয়নি, তাহলে এত তাড়াতাড়ি চলে আসলেন কেন? আগে আপনি আপনার চোখ খুলুন, তারপর আমাকে দেখুন, এরপর না আমাকে দুলাভাই বলে ডাকবেন। মেয়েটা চোখ খুলে আমাকে দেখতে লজ্জা পেয়ে যায়। সরি, আমি বুঝতে পারিনি। আসলে আমার বড় আপুর বিয়ে ঠিক হয়েছে, 20 তারিখে আপুর বিয়ে। আমার দুলাভাইয়ের পেছনটা দেখতে আপনার মতো, তাই ভুলে দুলাভাই বলে ফেলছি। সরি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ভুল তো মানুষই করে। কথাটা বলে সিঁড়িতে তাকিয়ে দেখি একটা মেয়ে সিঁড়ি বেয়ে নামছে। আমার মনে হচ্ছে এটাই আমার তে। বাবা, অনেক সুন্দর হয়ে গেছে আমার সেই পিচ্ছি কালের পিচ্ছি বউটা। মেয়েটা নিচে নেমে আসতেই পিচ্ছি মেয়েটা বলে উঠলো, আপু আমি এই ভাইয়াটাকে দুলাভাই মনে করে চোখ টিপে ধরেছি। আর এই যে মিস্টার, উনি হচ্ছে আমার বড় আপু। আপুর নাম তে, দেখতে খুব সুন্দর তাই না? হ্যাঁ অনেক সুন্দর। তোমার আপুর বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, একটু আগেই তো বললাম, সামনের মাসের 20 তারিখে। এই জিমি, তুই অচেনা একটা ছেলেকে বাসায় সবকিছু বলছিস কেন? আর এই যে আপনি কে, কার কাছে এসেছেন? যত সব ফালতু লোক, কোত্থেকে যে আসে এরা। বের হন বলছি, তা না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। ও মাই লিটল গার্লকে, হোয়াট হচ্ছে এইসব? তুমি দেখে তোমার ড্যাডের মতো বিয়ে শিখে গেছো। তার মানে মা, তুমি নিয়ে এসেছো এই লোকটাকে? দেখতে কেমন লাগছে, দুর্গন্ধ। চাচিকে রাস্তা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আমার গায়ের শার্টটা ময়লা হয়ে গেছে, তাই হয়তো তে আমাকে দেখে ছিছি করছে। কিন্তু আমার শরীর থেকে দুর্গন্ধ আসছে এটা বলছে কেন? যাই হোক, সুন্দরী মেয়ে বলে কথা, একটু তো অ্যাটিটিউড থাকবেই। তারপর চাচি সবকিছু থেকে খুলে বলে, শোনো মম, এই ছেলেটা যা যা করেছে সব ছিল ওর সাজানো প্ল্যান। তোমার মন জয় করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য ও আমাদের বাড়িতে আসছে। এই ধরনের ধান্দাবাজ ছেলেদের আমি খুব ভালো করে চিনি। এই যে মিস, সম্মান দিয়ে কথা বলুন। মানুষকে সাহায্য করা কখনোই ধান্দাবি হতে পারে না। তোমার মতো গরিবকে সম্মান করব আমি? হাউ ফানি। সবকিছু শুনে তে যে এমন একটা কথা বলবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। এতটা পরিবর্তন তের মাঝে কি করে হলো? আমার বাল্যকালের বউ আমার সামনে দাঁড়িয়ে আছে, অথচ আমি তাকে বউ বলে বুকে টেনে নিতে পারছি না। ইচ্ছে করছে সব বলে দেই। আমি তো এইসব চিন্তা করছি, কিন্তু হঠাৎ করে গালে একটা থাপ্পড় পড়ার কারণে আমার সেই চিন্তা ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসি। বাস্তবে ফিরে আসতেই দেখি থাপ্পড়টা আমার চাচা মেরেছে। চাচাটা আমার ঠিক আগের মতোই আছে, একটুও পরিবর্তন হয়নি। আমাকে থাপ্পড় দিয়ে চাচা বলতে থাকে, তোর সাহস হয় কি করে?
আমার বাসায় এসে আমার মামুনির মুখে মুখে তর্ক করিস বেয়াদব ছেলে। আম্মু সবসময় একটা কথা বলে, উপকার করবি তার বিনিময়ে অনেক লাঞ্ছিত হতে হবে, কিন্তু এই ভয়ে কাউকে উপকার না করে চলে আসবি না। ও মাই লিটল বয়, তুমি সামথিং মনে করো না, ঠিক আছে? ঠিক আছে আন্টি, তাহলে আমি আসি। আরেকটা কথা বলে যাই, গরিব মানুষকে এতটাই ঘৃণা করা ঠিক না। এই লিটল বয় আমাকে প্রাণ বাঁচিয়েছে আর তুমি ওকে বকাঝকা করছো, এটা কিন্তু আমার কাছে গুড লাগলো না। এক মিনিট দাঁড়াও, আসলে আমি ঠিক বুঝতে পারিনি। আমার মেয়ের সাথে কেউ তর্ক করলে আমার ভালো লাগে না, তাই আর কি রাগের মাথায় তোমাকে একটা থাপ্পড় দিয়ে ফেলেছি। ইটস ওকে আঙ্কেল, আমি এখন আসি। ও মাই লিটল বয়, একটু দাঁড়াও, তোমার সাথে আমার সামটাক বলার ছিল। কথাটা বলে চাচি চাচাকে একটু দূরে ডাক দিয়ে নিয়ে কি যেন বলে। চাচির সাথে কথা বলা শেষ হতেই চাচা এসে আমাকে বলে, আমি তোমার ব্যাপারে সব কথা শুনেছি, তোমার চাচি আমাকে বলেছে। শোনো বাবা, আমার ছোট মেয়ে জিমিনকে তোমায় পড়াতে হবে, তুমি আমাদের বাড়িতে থেকে পড়াশোনাও করতে পারবে, কোনো সমস্যা হবে না। এবার বলো, আমার ছোট মেয়েকে পড়াতে পারবে? যেহেতু একটা সুযোগ পেয়েছি, দেখি কাজে লাগাতে পারি কিনা। হ্যাঁ আঙ্কেল, আমি পারবো, তবে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো, কি কথা? আমি প্রতিদিন কলেজে যাব, আর আমাকে কেউ গরিব বা ছোট লোক বলতে পারবে না। ঠিক আছে, তোমাকে কেউ কিছু বলবে না, তুমি প্রতিদিন কলেজে যেতে পারবে। ঠিক আছে আঙ্কেল, আগামীকাল আমি আমার সবকিছু নিয়ে এখানে চলে আসবো। এখন যাই তাহলে। যাক, ভালোই হলো, আমার বউটাকে এখন কাছে থেকে দেখতে পারবো। কিন্তু বাবা মাকে কি বলবো? যাই হোক, আগে বাসায় যাই, তারপর না হয় একটা না একটা উপায় বের হবে। আমাকে আর বাসা পর্যন্ত যেতে হয়নি, রাস্তায় মাথা চুলকাতে চুলকাতে একটা উপায় বের করে ফেলেছি। বাড়িতে এসে কোনো কথা না বলে সোজা বাবার পায়ে পড়ে বললাম, বাবা, আমরা সব বন্ধুরা মিলে 1 মাসের জন্য পিকনিকে যেতে চাইছি, প্লিজ আমাকে অনুমতি দাও। আমি পিকনিক থেকে ফিরে এসে তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করব। ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা আমি তোমাকে বাসে উঠিয়ে দিয়ে আসবো। না 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 বাবা, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। তারপর বাবাকে আবারও কিছু ছয়নে বুঝালাম, অবশেষে বাবা রাজি হলো। সারা রাত ছটফট করে কাটিয়ে দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে রওনা দিলাম আমার বাল্যকালের বউয়ের বাড়ির উদ্দেশ্যে। আজ থেকে আমার নতুন মিশন শুরু হলো, আর আমার মিশনটা হলো যে করেই হোক তেকে আমার জীবনে পেতেই হবে। প্রায় 2 ঘন্টা জার্নি করে শ্বশুর বাড়িতে আসার পর, না মানে চাচার বাড়িতে আসার পর চাচিমা বলল, ও মাই লিটল বয়, তুমি চলে এসেছো? জি, আমি চলে এসেছি। আচ্ছা, আমি যদি আপনাকে আন্টি বলে ডাকি তাহলে কি আপনার কোনো সমস্যা হবে? ও মাই লিটল বয়, কোনো প্রবলেম হবে না। জিমিন মাই লিটল গার্ল, এদিকে আসো, তোমার টিচারকে গেস্ট রুমটা দেখিয়ে দাও। এই যে ভাইয়া, চলুন আপনাকে গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আসি। আচ্ছা, তুমি কি কালকে সেই পিচ্ছি মেয়েটা না? ও সরি, তুমি তো পিচ্ছি না, কিন্তু কালকে না তুমি বাচ্চাদের মতো কথা বললে, হঠাৎ করে তোমার কণ্ঠ এমন বড় মানুষের মতো হয়ে গেল কি করে? আসলে কালকে ঠান্ডা লেগেছিল। ও আচ্ছা, ঠান্ডা লেগেছিল বুঝি? আমি তো ফার্স্টে ভেবেছিলাম তুমি একটা বাচ্চা। আচ্ছা যাই হোক, তোমার আপুর রুম কোনটা? এটা আপনার রুম, আর ওই পাশেটা আপুর রুম। ঠিক আছে, তুমি এখন যাও। জিমিন চলে যাওয়ার পর আমি রুমে গিয়ে ব্যাগটা রেখে তের রুমে চলে গেলাম। তের রুমে গিয়ে দেখি তে ওয়াশরুম থেকে হাত বাড়িয়ে বলছে, জিমিন তোয়ালেটা দে তো। আমি দাঁড়িয়ে এদিক সেদিক তাকিয়ে দেখি খাটের উপর তোয়ালে রাখা। যখনই তোয়ালেটা দিতে যাব তখনই তে দরজা খুলে বলে, এত তোয়ালে দিতে এতক্ষণ লাগে? কথাটা শেষ না করে তে আমাকে দেখে চিৎকার দিয়ে ওঠে। আমি ভয় পেয়ে তের মুখ চেপে ধরে বলি, ম্যাম সরি, প্লিজ চিৎকার করবেন না, আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম এটা আমার রুম, আমি কিছু দেখিনি ম্যাম। এই যে চোখ বন্ধ করে নিলাম। প্লিজ ম্যাম, আপনার কাছে অনুরোধ, কাউকে কিছু বলবেন না, তাহলে আমার দফা একদম রফা হয়ে যাবে। তারপর তে মাথা নাড়িয়ে ছেড়ে দিয়ে বলল সে কাউকে বলবে না। যখনই দেখলাম তে কাউকে বলবে না, তখনই সাথে সাথে ওর মুখ থেকে হাতটা সরিয়ে নেই। তোমার সাহস হলো কি করে আমার রুমে আসার? এখনই আমি বাবাকে সবকিছু বলে দিব। তে স্মাইল প্লিজ। কথাটা বলে ফটাফট কিছু ছবি তুলে নিলাম। তারপর তেকে বললাম, তুমি যদি আমার ব্যাপারে কাউকে কিছু বলো তাহলে তুমি যে দোকান খুলে রেখেছো না তা সবাইকে দেখিয়ে দেবো। তখনই তে নিজের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে যায়। হ্যাঁ সোস, আমি তো খেয়ালই করিনি আপনি এতক্ষণ ধরে আমাকে ছি 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 বের হন বলছি, না হলে কিন্তু ভালো হবে না। যা দেখার তা তো আমি দেখেই ফেলেছি। একটা সত্যি কথা কি জানো, তোমার দোকানের সবকিছু না খুব সুন্দর। কথাটা বলি তের রুম থেকে দৌড়ে বেরিয়ে আসলাম, কারণ তে আমার উপর অনেকটাই রেগে গেছে। বেশিক্ষণ ওইখানে থাকলে 12টা বাজিয়ে দিত আমার। তবে যাই বলি না কেন, আমার বাল্যকালের বউটা না আসলে অনেক সুন্দর। আমি ফ্রেশ হয়ে নিচে নামার সময় তে এসে আমাকে জিজ্ঞাসা করে, হাই মিস্টার হ্যান্ডসাম, কেমন আছো? নাম কি তোমার? ডাল মে কুছ কালা হ্যায়। এত ভাব নিতে হবে না, আসল কারণটা কি সেটা বলেন। আমি কিন্তু বয়সে আপনার থেকে ছোট হব, তারপরেও আমি আপনাকে তুমি করে বলছি, আর আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি গরিব ছোট লোক, তাই আপনাকে আপনি করে বলছি। শোনো, আমরা দুজন এখন থেকে বন্ধু, ঠিক আছে? সো তুমি আমাকে এখন থেকে তুমি করে বলবে। না থাক,
আমার বান্ধবীর কোনো দরকার নেই। কথাটা বলে আমি চলে এসেছি। তের তো রাগে চোখ একদম লাল হয়ে গেছে। সে আমার পিছু পিছু নেমে এসেছে। আপু দুলাভাই এসে বসে আছে। তাই নাকি? চল দেখা করে আসি ওনার সাথে। হ্যাঁ চল। জিমিন আর তার পিছু পিছু আমিও গেলাম। গিয়ে দেখি ইয়োনো চাচা আর চাচির সাথে বসে গল্প করছে। তে কাছে যাওয়ার পর তেকে রেখে চাচা চাচি এখান থেকে চলে যায়। ও মাই তে ডার্লিং, আমি চিন্তা করেছি তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব। হোয়াট বলো তুমি? হ্যাঁ চলো যাই। হাই ইয়োনো, আমি জেকে, জিমিনের টিচার। ইউ জিমিনের টিচার। নাও আমি হোয়াট করব? তে ডার্লিং, আমাদেরকে নাও গো করতে হবে, না হলে তো লেট হয়ে যাবে। আঙ্কেলকে বলে যাও তে, তা না হলে আঙ্কেল তোমার জন্য চিন্তা করবে। কথাটা বলেই নিজেই আঙ্কেলকে ডেকে নিয়ে আসি। আঙ্কেল সবকিছু শুনে বলে, তোমরা কালকে যেও, আজকে আমার একটা বন্ধুর বাড়িতে পার্টি আছে, ওইখানে যেতে হবে। আমাদের সাথে তুমিও যাবে। ঠিক আছে আঙ্কেল, নাও আমি বাসায় গো করছি, নাইটে আবার আসবো। হ্যাঁ হ্যাঁ জামাই বাবা, না মানে আমার না, আমার আঙ্কেলের। ইয়োনো আমাদেরকে বাঁকা চোখে তাকিয়ে তারপর চলে গেল। সন্ধ্যাবেলা নিজের রুমে শুয়ে শুয়ে আম্মুর কথা ভাবছিলাম। তখনই জিমিন এসে বলল, ভাইয়া আব্বু আপনাকেও আমাদের সাথে যেতে বলছে, রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুমি যাও। যাক ভালোই হলো, এই সুযোগে থেকে একটু মজা দেখাতে পারবো। যাই এখন ফ্রেশ হয়ে নেই। অনেকটা সময় নিয়ে নিজেকে ভালো করে সাজিয়ে নিয়েছি, কারণ তের চোখে তো পড়তে হবে। নিচে নামার পর সবাই আমার দিকে তাকিয়ে আছে, তাকাতে তো হবেই, যেভাবে সেজেছি না তাকিয়ে যাবে কোথায়। তারপর সবাই মিলে আঙ্কেলের বন্ধুর বাড়িতে গেলাম। আমাদের সাথে ইয়োনো ছিল। ভাইয়া তুমি কিন্তু আমার হাত ধরে রাখবে, আমি অনেক সুন্দর তো, তাই কেউ যদি আমাকে দেখে চোখ মারে তাহলে আমি তোমাকে বলবো, তখন তুমি সিনেমার হিরোদের মতো ওদেরকে ধুম ধুম দিবে। হ্যাঁ তুমি তো তোমার আপুর থেকে অনেক সুন্দর, তোমাকে দেখলে তো চোখ মারবেই। কথাটা বলে তের দিকে তাকিয়ে দেখি তে চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর বেশিক্ষণ তের দিকে না তাকিয়ে অনুষ্ঠানে চলে গেলাম। অনুষ্ঠানে গিয়ে দেখি চাচা সবার কাছে আমাকে জিমিনের টিচার বলে পরিচয় দিচ্ছে। ইয়োনো আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে এসে জিজ্ঞাসা করলো, ইউর কি কোনো গার্লফ্রেন্ড নেই? ইয়োনোর কথা শুনে মনে মনে বললাম, শালা ইয়োনোর বাচ্চা, গার্লফ্রেন্ড দিয়ে কি করবো? আমার তো বিয়ে করা বউই আছে, সেটা তো আর তোকে বলা যাবে না। তারপর ইয়োনোর সামনে ভাব ধরে বললাম, এসব প্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি না। ইয়োনোকে কথাটা বলে জিমিনকে বললাম, জিমিন এখান থেকে চলো, আমরা অন্যদিকে যাই, এখানে তোমার দিকে সবাই নজর দিচ্ছে। কিছুক্ষণ পর তে তার কিছু বান্ধবী এবং ইয়োনোকে সাথে নিয়ে এসে আমাকে বলছে, নিন আপনার জন্য শরবত নিয়ে এসেছি। আপনি আমার ছোট বোনকে মানুষের কুনজরের হাত থেকে রক্ষা করছেন, আপনাকে তো আর খালি মুখে রাখতে পারি না, তাই না? নিন খান। থাক আমার লাগবে না, আপনি নিজেই খান, আমি আবার এসব শরবত টরবত খাই না। বুঝতে পেরেছি কেন নিচ্ছেন না। এই তোরা সবাই দাঁড়িয়ে আছিস কেন? শরবত নেই, তা না হলে তো স্যার মাইন্ড করবে। কথাটা বলে যে যার মতো শরবতের গ্লাস নিয়ে নিল। সবাই তো যে যার মতো শরবতের গ্লাস নিল, কিন্তু একটা গ্লাস পড়ে রইল। ওই গ্লাসের শরবতটাও কেমন যেন দেখতে লাগছিল, সেটা কেউ নিল না। সেই শরবতের গ্লাসটাতে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নিন এটা আপনার জন্য। তে মামনি তোমরা থাকো, আমার একটু কাজ পড়ে গেছে, এখনই যেতে হবে। তোমরা এনজয় করো, ঠিক আছে? আঙ্কেল আমি কি আসবো আপনার সাথে? তুমি যাবে আমার সাথে? তাহলে আসো। দিস বয়কে তো ফাদার ইন লর সাথে যেতে দেওয়া যাবে না। ও মাই ফাদার ইন ল, আমি কি গো করতে পারি আপনার সাথে? ঠিক আছে ইউনো বাবা, তুমি আমার সাথে আসো। আর এই যে জেকে, তুমি এখানেই থাকো, যাওয়া লাগবে না। চাচা আর ইয়োনো চলে যাওয়ার পর তে আমাকে বলল, কি হলো, তুমি খাচ্ছ না কেন? খাও এটা। তের সাথে কথা বলতে বলতে আমার শরবতের গ্লাসটা তের শরবতের গ্লাসের সাথে পাল্টে নিয়েছি। বেচারি বউটা আমার বুঝতেই পারলো না। তারপর আমি এক চুমুকে সবটা শরবত খেয়ে তেকে বললাম, এবার তোমার পালা, তুমি খাও। হ্যাঁ খাচ্ছি। কিছুক্ষণ পর শুরু হয়ে গেল তের দুষ্টামি। দুষ্টামি তো শুরু হবেই, কারণ তে তো আমাকে দুষ্টু বানি খাওয়াতে চেয়েছিল, কিন্তু এখন সে নিজের ফাঁদে নিজেই ফেসে গেছে। ভাইয়া তুমি কিছু একটা করো, না হলে আব্বু যদি বাসায় গিয়ে দেখে আপুর এই অবস্থা, তাহলে সবার 12টা বাজাবে। তুমি চিন্তা করো না জিমিন, আমি আছি তো, তোমার বোনের কিছু হতে দেব না। কথাটা বলে তের দিকে তাকিয়ে দেখি তে পড়ে যাচ্ছিল। তখনই এক ঝটকার থেকে ধরে ফেললাম। আমি তো শুধু তের হাত ধরেছি ওকে পড়ে যাওয়ার থেকে বাঁচানোর জন্য, কিন্তু তে আমাকে অবাক করে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরেছে। দুষ্ট পানিটা খাওয়ার পর থেকে তে শুধু আবল তাবল বলে যাচ্ছে, ও মাই লিটল বয়, তুমি আমার লিটল বয়কে নিয়ে হোমে ব্যাক করো, এন্ড আমি জিমিনকে নিয়ে আসছি। শাশুড়ি আম্মা, আমি তো এই সুযোগের আশায় দাঁড়িয়েছিলাম এতক্ষণ। বেশি এক্সাইটেড হওয়া যাবে না জঙ্কুক, তাহলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। চিন্তা করবেন না আন্টি, তেকে আমি ঠিকভাবেই বাড়িতে নিয়ে যাব। তের এমন অবস্থা দেখে যেমন আমার হাসি পাচ্ছে, তেমন কষ্টও হচ্ছে, কারণ বেচারি বউটা আমাকে দুষ্ট পানি খাওয়াতে গিয়ে শেষমেশ নিজেই খেয়ে বেসামাল হয়ে গেছে। আমার এই বেসামাল বউটাকে বাড়িতে আনতে অনেক কষ্ট হয়েছে। তেকে নিয়ে যখন বাড়ির মেন দরজা দিয়ে ঢুকছিলাম, তখনই তে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। তেকে ধরতে গিয়ে ওর পেটে আমার হাত লেগে যায়। সাথে সাথে বেসামাল বউটা আমার গালে 440 ভোল্টের একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে একটা কথাই বললাম, দুষ্ট পানি চেয়ে তো দেখছি তোমার হাতে থাপ্পড়ের ক্ষমতা অনেক বেশি নারী। তে আমাকে থাপ্পড় দিয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। কি আর করার, তেকে কোনো মতে কোলে করে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। সাথে সাথে জিমিন এসে আমাকে জিজ্ঞাসা করে,
ভাইয়া আপু কি হয়েছে? তেমন কিছু হয়নি তোমার আপুর, একটু ঘুমিয়ে গেছে। আচ্ছা জিমিন, আঙ্কেল কি বাসায় আছে? মাই লিটল বয়, ইওর আঙ্কেল আজকে হোমে কাম ব্যাক করবে না। তুমি একটা ওয়ার্ক করো, মাই লিটল বয় থেকে রুমে দিয়ে আসো। ঠিক আছে আন্টি, আমি থেকে ওর রুমে দিয়ে আসি। এরপর থেকে কোলে করে রুমে এনে শুয়ে দেওয়ার পর চলে যাওয়ার জন্য যখনই বাঁকা হই তখনই হাতে একটা টান লাগে। হাতে টান লাগাতে তাকিয়ে দেখি তে আমার হাত ধরে রেখেছে। তের একটু কাছে যাওয়ার পর শুনতে পেলাম তে আমাকে বলছে, আমাকে রেখে তুমি কোথায় যাচ্ছ? আমার পাশে শুয়ে থাকো, যাওয়া লাগবে না। কথাটা বলে তে আমার হাতটাকে নিয়ে আবার ওর পেটের মধ্যে ধরে রেখেছে। এমন ভাবে ধরেছে আমি তো ছাড়াতেই পারছি না। তের পেটে হাত রেখে যেমন ভালো লাগছিল তেমন ভয়ও হচ্ছিল। যদিও চিৎকার দেয় তাই বেশি বাড়াবাড়ি না করে তের পাশে শুয়ে পড়লাম আর মনে মনে বললাম, তে যদি সকালবেলা উঠে একবার দেখতে পায় ওর পেটে আমি হাত দিয়ে শুয়ে আছি তাহলে তো আমার 12টা থেকে 24টা বাজিয়ে দিবে। তেকে দেখতে খুব সুন্দর লাগছিল, তাই লোভ সামলাতে না পেরে তের কপালে একটা কিস করে ওর পাশে শুয়ে পড়ি। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সকালবেলা থেকে ঘুমন্ত অবস্থা আরো বেশি সুন্দর লাগছিল, তাই আবারও লোভ সামলাতে না পেরে তের কপালে আলতো করে একটা চুমু খেলাম। চুমু খেয়ে ভয়ে ভয়ে তের দিকে তাকিয়ে দেখি তে একটু সরে অন্যদিকে গেছে। তে একটু সরে যাওয়াতে সাথে সাথে আমি শোয়া থেকে উঠে গেছি। তে তো আমার থেকে একটু সরে গেছে, কিন্তু আমার হাতটা এখনো তের পেটের মধ্যে ধরে রেখেছে। এখন কি করে তের পেট থেকে আমার হাত সরাই মনে মনে এই চিন্তাই করছিলাম। হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো। তারপর আমি তাকে আস্তে আস্তে ডেকে বললাম, ম্যাম উঠেন, আন্টি আপনাকে ডাকছে। তারপর তে ঘুমের মাঝে বলতে লাগলো, আর একটু ঘুমাতে দাও, আমি পরে উঠবো। কথাটা বলে শেষ করতে না করতেই হঠাৎ চোখ মেলে অবাক হয়ে আমাকে বলল, এই ছেলে, তুমি এখানে কি করছো? কই কিছু না তো। তাহলে আমার পেটে ধরেছো কেন? আসলে ম্যাম আপনার পেটে একটা মশা বসেছিল, সেটাকে মারতে গিয়েছিলাম, কিন্তু আপনি আমার হাত ধরে ফেলেছেন তাই আর হাত সরাতে পারিনি। আমার রুমে কোনো মশা নেই। সত্যি করে বলো, তুমি এখানে কি করতে এসেছো? আন্টি বলছে আপনাকে ফ্রেশ হয়ে নিচে যেতে, তাই ডাকতে এসেছিলাম। আম্মু আমাকে ডাক দেওয়ার জন্য পাঠিয়েছে, তাই না? দাঁড়াও, আম্মুকে এখনই ডাকছি। আপনাকে আর কষ্ট করে ডাকতে হবে না, আমি নিজেই পাঠিয়ে দিচ্ছি আপনার আম্মুকে। এই শোনো, কোথায় যাচ্ছো? এত মধুসূরে ডাকছেন কেন ম্যাম? ও মাই গড, কোত্থেকে যে আসে এরা। যাই হোক, পাত্তা দেবো না, তাহলেই হবে। আচ্ছা, আমি মেনে নিলাম আম্মু তোমাকে পাঠিয়েছে। আমার দরজাটা তো লক করা ছিল, তাহলে তুমি ভিতরে আসলে কিভাবে? দরজা যখন খোলা ছিল তখনই আমি ভেতরে এসেছিলাম। এখন আবার লক করা কেন? কারণ আপনার আব্বু যদি একবার দেখে ফেলে তাহলে তো জানেনই আমাকে একদম মেরে ফেলবে। তার চেয়ে বড় কথা হলো আপনি ঘুমন্ত অবস্থায় এলোমেলো হয়ে থাকেন, তাই আমি নিজেই দরজা লক করে দিয়েছি। উল্টাপাল্টা কথা বললে কিন্তু ভালো হবে না বলে দিলাম। তুমি এখনই আমার রুম থেকে যাও, আর কোনোদিনও আমার রুমে আসবে না। যদি আসো তাহলে সেই দিনটা হবে এই বাড়িতে তোমার শেষ দিন, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, মনে থাকবে। আরেকটা কথা ম্যাম, এই বাড়িতে এসে অনেক বছর পর মনের সুখে সত্যিকারের কোলবালিশটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। তোমার লজ্জা শরম বলতে কিছু নেই? কিসব বলছো এগুলা? যাবে এখান থেকে নাকি আব্বুকে ডাক দিব? আরে যাচ্ছি তো ম্যাম, এত রেগে যাচ্ছেন কেন? কথাটা বলি দরজাটা খুলে যখনই বাইরে বের হব তখনই জিমিন এসে আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি সারা রাত এই রুমে ছিলে ভাইয়া? আরে না না, আমি তো দেখতে এসেছি তোমার আপুর ঘুম ভেঙেছে কিনা। আমাকে প্রতিদিন চকলেট দিতে হবে, না দিলে আমি আব্বুকে বলবো তুমি সারা রাত আপুর সাথে এক রুমে ছিলে। এই যা, কি লজ্জার ব্যাপারের মধ্যে পড়ে গেলাম। এটা তো দেখছি তের থেকে আরো বেশি পাকনা। তারপর নিজেকে চাচার হাত থেকে বাঁচানোর জন্য জিমিনের মুখ চেপে ধরে বললাম, ঠিক আছে তোমাকে আমি প্রত্যেকদিন চকলেট এনে দেবো, তাও তুমি কাউকে কিছু বলো না। তারপর জিমিনকে নয় বুঝিয়ে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি সবাই নাস্তা করছে। আমাকে দেখে চাচি বলল, ও মাই লিটল বাচ্চা, কে চলে এসো ব্রেকফাস্ট করতে। জি আন্টি, আসছি। ও মাই গড, এখন এই ছোট লোকটার সাথে এক টেবিলে বসে নাস্তা করতে হবে? দরকার পড়লে আমি নাস্তাই করব না। ও মাই লিটল গার্ল, হোয়াট বলছো এগুলা? ইয়েস্টারডে যদি জেগে না থাকতো তাহলে ইউ নো মাই লিটল গার্ল হোয়াট অবস্থা হতো ইয়োর। কি হয়েছিল গতকাল? ও মাই যাই ডার্লিং, লিসেন হোয়াট বলছি আমি। তারপর চাচা আর থেকে কালকে সব কথা খুলে বলে চাচি। সব কথা শোনার পর তে আমার দিকে এমন ভাবে তাকিয়েছে মনে হচ্ছে এখনই আমাকে খেয়ে ফেলবে। জেকে বাবা, তুমি আমার সম্মান বাঁচিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যতদিন না তোর বিয়ে হচ্ছে ততদিন তুমি আমার মামনির সাথে সাথে থাকবে। প্লিজ বাবা, না করো না। আরে বাস, এত দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি দুষ্টু ডার্লিং। ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু এত করে বলছেন, না করে কি করে? আব্বু, তুমি ওকে আমার সাথে থাকতে বলছো? মামনি, আমি তোমার সব আবদার রেখেছি, তুমি আমার এই আবদারটুকু রাখো। ইউনো তোমাকে বর্তমানে সময় দিতে পারবে না, ওর নিজের ব্যবসা আর বিয়ের কেনাকাটা সবকিছু একাই করতে হবে, তাই না? তাছাড়া তোমারও তো একটা সেফটির প্রয়োজন আছে, বুঝো না কেন মামনি? আমি তো তোমাকে একা ছাড়তে পারি না। তাই বলে এই গরিব ছোট লোক ছেলেটা সব জায়গায় যাবে আমার সাথে? হ্যাঁ যাবে। যদি কাল তোমার কিছু একটা হয়ে যেত, তুমি ড্রিঙ্কস কেন করতে গেলে? আঙ্কেল ওসব কথা বাদ দেন। কথাটা বলে শেষ করতেও পারলাম না। তে এসে আবার আমার গালে 440 ভোল্টের আরেকটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, তোর কাছ থেকে শিখতে হবে কোনটা বলবে আর কোনটা বাদ দিবে। এখানে আমি আর আমার বাবা কথা
বলছি, মাঝখান দিয়ে তুই কথা বলছিস কেন? সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন ভুল করব না। আমার দেওয়া থাপ্পড়টা যেন মনে থাকে। আব্বু, আমি তোমার কথায় রাজি আছি, আমি ওকে আমার সাথে রাখতে চাই। আমি জানতাম মামুনি তুমি আমার কথায় রাজি না হয়ে থাকতেই পারবে না। তাহলে এই যে কে, তুমি যদি কয়েকদিন কলেজে না যাও তাহলে কি তোমার কোনো সমস্যা হবে? না আঙ্কেল, আমার তেমন কোনো সমস্যা হবে না। এমনিতেও আমি কলেজে যেতে পারবো না, কারণ বাবাকে বলে এসেছি 1 মাস আমি পিকনিকে থাকবো। আচ্ছা তাহলে আপনারা সবাই নাস্তা করুন, আমি একটু রুমে যাই। কথাটা বলে রুমে এসে নিজের রাগ কন্ট্রোল করছি আর বলছি, মাই ডিয়ার তে দুষ্ট ডার্লিং, তোমাকে এখন আমি কিছু বলবো না। আগে তোমার সাথে ইয়োনোর বিয়েটা ভেঙে নেই, তারপর আমি তোমাকে বোঝাবো আমাকে থাপ্পড় দেওয়ার পরিণাম কি হতে পারে, কত প্রকার ও কি কি। রুমে বসে বসে কিভাবে তের বিয়েটা ভাঙা যায় সে বুদ্ধি করছিলাম, তখনই তে এসে আমাকে বললো, এই চলো, বান্ধবীর সাথে দেখা করতে যাবো, তুমিও আমার সাথে যাবে। ঠিক আছে চলুন। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? এখানেই থাকো, আমি বান্ধবীদের সাথে আড্ডা মেরে আসছি। ঠিক আছে ম্যাম। তারপর তে ওর বন্ধু বান্ধব নিয়ে একটা রেস্টুরেন্টের ভিতরে চলে যায়। অনেকক্ষণ হয়ে গেল আমি বাহিরে দাঁড়িয়ে আছি, তের আসার কোনো নামগন্ধই নেই। তে কেন আসছে না এটা দেখার জন্য রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই দেখি ইয়োনো, তে এবং আরো অনেকগুলো ছেলে মেয়ে বসে আড্ডা মারছে। তে আমাকে দেখতে পেয়ে কাছে ডেকে নিয়ে বলে, এই ছোট লোক, এদিকে আয়। তোকে না বলছি আমি না আসা পর্যন্ত বাহিরে অপেক্ষা করতে, তাহলে ভিতরে আসলি কেন? আসলে ম্যাম দুপুর গড়িয়ে বিকাল শেষ হতে চলেছে, আর কতক্ষণ বাহিরে থাকবো, তাই বাধ্য হয়ে ভিতরে এসে দেখলাম আপনি আছেন নাকি রেস্টুরেন্টের পেছনের দরজা দিয়ে চলে গেছেন। হে বয়, ইউর মাউথ হ্যান্ডেল করে টক বল, না হয় আমি ইউর মুখে পাঞ্চ করে বসবো। সরি স্যার, ভুল হয়ে গেছে। আমার কথাটা শুনে সবাই হাসাহাসি শুরু করেছে। আমি এখন কাউকে কিছু বলছি না, কারণ সময়টা আমার পক্ষে নাই। যখন সময় আমার পক্ষে থাকবে তখন আমি ওদেরকে বোঝাবো এই জিয়ন জঙ্কুক কি জিনিস। রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাহিরে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হলো, তারপরও তে বের হয়ে আসছে না। ধুর, ভালো লাগে না, ও আসলে আসবে না আসলে নাই। কথাটা বলি যখনই চলে যাচ্ছিলাম তখনই দেখলাম তে এবং ইয়োনো রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসেছে। আমরা নাইট ক্লাবে যাব, তুমি যাবে আমাদের সাথে নাকি বাসায় চলে যাবে? হ্যাঁ, আমি আপনাদের সাথে যাব। নাইট ক্লাব, সামথিং আন্ডারস্ট্যান্ড করতে পারছো তো? ইউকে দেখে মনে হচ্ছে লাইফে কখনো নাইট ক্লাব সি করনি, তাই টুডে ইউর মন চাচ্ছে নাইট ক্লাব সি করতে, তাই না? জি স্যার, জীবনে প্রথমবারই নাইট ক্লাব দেখবো। কথাটা বলে আমরা সবাই চলে গেলাম ভূতের নাইট ক্লাবে। ভেতরে ঢুকে সবাই নাচানাচি শুরু করেছে। আমি বেচারা শুধু দেখেই যাচ্ছি। ইচ্ছে করছে তার কানে নিচে দুটো কষিয়ে থাপ্পড় দিয়ে এখান থেকে বাড়িতে নিয়ে যাই, কিন্তু আফসোস আমি সেটা করতে পারছি না। হ্যালো মিস্টার, আপনি কি একা? পেছন থেকে তাকিয়ে দেখি একটা ছেলে আমাকে জিজ্ঞাসা করছে। না ভাই, আমি একা না, বিছানায় মুতু করার বয়স থেকে আমি দোকা হয়ে গেছি। এই যা, লজ্জার ব্যাপার, কি বলে ফেললাম এটা। আই মিন সে বাল্যকাল থেকেই আমি দোকা হয়ে গেছি, বর্তমানে এখন সবার সাথে এখানে এসেছি। দেখেন আমার সাথে আরো লোক আছে তো, ওই যে নাচতেছে। আচ্ছা, আমি একা না দোকা এটা জেনে আপনি কি করবেন? আসলে আমাদের স্টকে কিছু মেয়ে রয়েছে যারা এখানে একা আসে, তাদের সাথে ওরা নাচা গানা করে। আপনি চাইলে একটাকে নিতে পারেন। না ভাই, আমার কোনো নাচা গানা করার জন্য মেয়ে লাগবে না, আমি একাই ভালো আছি। তারপর ছেলেটার সাথে কথা বলা শেষ করে সামনে তাকাতেই দেখি তেকে একা রেখে ইয়োনো দুষ্টু পানি আনতে গেছে। এদিকে তেকে একা পেয়ে কিছু 19-20 টাইপের ছেলেরা বিরক্ত করছে। আমি সেটা দেখেও না দেখার মান করে অন্যদিকে তাকিয়ে আছি, কারণ আমি দেখতে চাচ্ছিলাম ইয়োনো ওই ছেলেগুলোকে কি বলে। ইউনো, দেখো না এই ছেলেগুলো আমার সাথে কি ধরনের আচরণ করছে। ও মাই তে ডার্লিং, ইউ নো না, এটা ক্লাব। এখানে যে মেয়েকে আলান পাবে তার সাথে যে কোনো বয় ডান্স করতে আসবে, এটাই নরমাল। দিস সাবজেক্ট নিয়ে ইউর মন ব্যাড করার কোনো দরকার নেই। কিন্তু ইউনো, ওরা তো আমার উমরা নিয়ে চলে গেছে। ও মাই তে ডার্লিং, নিয়ে যাক। ইউকে আমি এর চেয়ে ভেরি এক্সপেন্সিভ ওড়না বাই করে দেব। আমার কেন জানি ইয়োনো শালার কথাটা ভালো লাগলো না, তাই ওকে গিয়ে বললাম, ইয়োনো স্যার, ওইখানে একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে, ওর সাথে একটু নাচাগানা করে আসেন তো। মাই তে ডার্লিং থাকতে হয় আমি অন্য গার্লসের সাথে ডান্স করতে যাব? তে ডার্লিং, এটা করলে যে তোমার অনেক পেইন হবে, সেই কথাটা এই স্মল ম্যানের বেবিকে বলে দাও তো প্লিজ। ম্যাম, আপনি মাত্র 10 মিনিটের জন্য ইয়োনো স্যারকে ওই মেয়েটার সাথে ডান্স করার অনুমতি দিন। ইউনো বেবি, জেগে কথাই রইল, আমি তোমাকে 10 মিনিটের জন্য ওই মেয়েটার সাথে ডান্স করার অনুমতি দিলাম। যাও গিয়ে ডান্স করো। এই তোমার লক্ষ্মী বউয়ের মতো, না মানে লক্ষ্মী ম্যামের মতো কথা। তো ইয়োনো স্যার, ম্যাম তো অনুমতি দিয়ে দিল, আমি ম্যামকে দেখে রাখবো। আপনি ওই মেয়েটার সাথে ডান্স করে আসেন। ইয়োনোকে ডান্স করার জন্য পাঠিয়ে থেকে আমার শার্টটা খুলে দিয়ে বললাম, ম্যাম আপনি আমার এই শার্টটা পরে নিন। তে প্রথমে নিতে চাইনি, পরে কি যেন মনে করে আমার শার্টটা পরে নিল। ইয়োনো যখন ওই মেয়েটার সাথে ডান্স করার জন্য ওই মেয়েটার হাতে ধরলো, তখনই ওই মেয়েটার বয়ফ্রেন্ড এসে ইয়োনোকে ইচ্ছে মতো দুরুম দুরুম মাইর দিল। ইয়োনোকে এভাবে মারছে দেখে তে আমাকে বলল, জেগে, ইউনোকে ওই ছেলেটা মারছে, যাও গিয়ে ওকে বাঁচাও। ছেলেটা ইয়োনো স্যারকে মারবে না তো কাকে মারবে? আমাকে? অন্যের গার্লফ্রেন্ডের শরীরে ধরে ডান্স করবে আর তার বয়ফ্রেন্ড সেটা চুপচাপ দেখবে নাকি? একটু পর ইয়োনো ছেঁড়া শার্ট আর চোখ ফুলা নিয়ে আমাদের কাছে এসে বলে, দেখেছো তে ডার্লিং, দিস বয় কতটা ব্যাড, ও ইচ্ছে করে আমাকে পানিশমেন্ট ইট করালো। ইউ ব্যাড বয়।
টুডে ইউর ওয়ান ডে কি মাই ওয়ান ডে? এখানে আমার কি দোষ? একটু আগে ম্যামকে আপনিই তো বলেছেন এটা নাকি ক্লাব, এখানে যে মেয়ে একা থাকবে তার সাথেই নাকি ছেলেরা ডান্স করতে পারবে, এটাই নাকি স্বাভাবিক। ওই মেয়েটা একা দাঁড়িয়ে ছিল বলে আপনিও তো ডান্স করতে গিয়েছিলেন। মেয়েটার বয়ফ্রেন্ড ভেবেছে আপনি ওকে বিরক্ত করছেন, এর জন্য আপনাকে দুরুম দুরুম মাইর দিয়েছে। আপনারও ঠিক এমন ভাবে ওই ছেলেগুলোকে দুরুম দুরুম মেরে তে ম্যামের ওনাটা ফিরিয়ে আনা উচিত ছিল। তোমারও তো উচিত ছিল আমার ওনাটা ফিরিয়ে আনার। তুমিও তো দেখেছিলে ওই ছেলেগুলো আমার ওনাটা নিয়ে গেছে। হ্যাঁ দেখেছি, তাতে আমার কি হয়েছে? আমি কেন শুধু শুধু এতগুলো ছেলের সাথে লাগতে যাব? কে হন আপনি আমার? আব্বু তোমাকে বলছে আমার সাথে থেকে আমাকে দেখে রাখতে, আর তুমি কিন্তু রাজিও হয়েছিলে। হ্যাঁ বলেছে, তবে সেটা আপনি একা থাকলে। কিন্তু এখন তো আপনার সাথে ইয়োনো স্যার আছে, তাহলে আমি কেন আপনাকে দেখতে যাব? যাই হোক ম্যাম, অনেক দেরি হয়ে গেছে, এবার বাসে চলুন। কথাটা শুনেতে আবারও আমার গালে সেই 440 ভোল্টের থাপ্পড়টা দিয়ে বলে, তোমার মতো কাপুরুষ আমি জীবনেও দেখিনি। তুমি চলে যাও, আমি একা একাই চলে যেতে পারবো। ইয়োনা চলো, তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ যান যান, তাতে আমার কি? কথাটা বলেই এর কাছ থেকে চলে এসে ওই শালাদের খুঁজতে থাকলাম, যারা আমার বোর ওড়নাটা নিয়ে এসেছে। কিছুক্ষণ পর দেখতে পেলাম একটা ছেলে তের ওড়নাটা ওর গলায় পেঁচিয়ে রেখেছে। এই শালার কি শরীফ থেকে শরীফা হওয়ার ইচ্ছে জেগেছে নাকি? আমি আর বেশি দেরি করলাম না, ওড়নাটা ধরে একটা টান দিলাম। ওড়নাটা ধরে টান দিতেই শালারা এক এক করে দপাস দপাস করে পড়ে গেল, কারণ শালারা অতিরিক্ত দুষ্টমানি খেয়ে ফেলেছিল, তাই আর নিজেদের সামলাতে পারেনি। আমিও শালাদের সাথে একটু বেড়াগিরি করে ওড়নাটা নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি তে আমার আগে চলে এসেছে। আমাকে দেখে চাচি বলল, ও মাই লিটল বয়, এতক্ষণ তুমি হায়ার ছিলে? আসলে আন্টি আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই আসতে দেরি হয়েছে। কথাটা বলে আন্টি থেকে বিদায় নিয়ে আমার রুমে এসে তের ওনাটা নিজের কাছে রেখে দিলাম। তারপর আমার আর তের বাল্যকালের বিয়ের ছবিটা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা করতে যাওয়ার পর মনে পড়লো আমাদের বিয়ের ছবিটা তো এখনো খাটের উপরেই রয়েছে। তাড়াতাড়ি রুমে গিয়ে দেখি ছবিটা আর খাটের উপর নেই। ছবিটাকে খাটের উপর দেখতে না পেয়ে আমার যেন সময়টা থমকে গেছে। যদি কেউ এই ছবিটা পেয়ে যায় তাহলে তেকে আর আমার করে পাওয়া হবে না, বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করতে হবে। দরজায় দাঁড়িয়ে কথাগুলো চিন্তা করতে করতে আমার নজর পড়লো চাচির দিকে। চাচিকে দেখে আমার মন একটা কথাই বলল, মিস্টার জিয়ন জংকুক, তোমার খেলা এখানেই শেষ। মনে আকাশ পরিমাণ ভয় নিয়ে রুমের ভিতরে ঢুকেই দেখি চাচি আমার ব্যাগের চেন খুলে সবকিছু খুলে দেখছে, আর জিমিন ছবিটা হাতে নিয়ে চাচির পাশেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে জিমিনের হাত থেকে ছবিটা নিয়ে চাচি আমাকে দেখিয়ে বলল, ও মাই লিটল বয়, দিস পিকচার তুমি হায়ার থেকে পেলে, এন্ড হু আর ইউ? আপনার পায়ে পড়ে চাচি আম্মা, দয়া করে চাচা আর থেকে কিছু বলবেন না। আমি এখানে এসেছি শুধুমাত্র তের জন্য। তারপর চাচিকে আমার সত্যিকারের পরিচয় বলি। পরিচয় পেয়ে চাচি আম্মা আমার কপালে একটা চুমু খেয়ে কান্না করে দেয়। অনেক কষ্ট করে আপনাদেরকে খুঁজে পেয়েছি চাচি আম্মা। যদি চাচা একবার জানতে পারে তাহলে আমার একুল উকুল দুই কুলি হারিয়ে যাবে চাচি আম্মা। আমি আপনাকে কথা দিচ্ছি সবকিছু ঠিক করে দেব। ও মাই লিটল বয়, ইউ পারবে তো ইউ লিটল ওয়াইফ থেকে এখান থেকে নিয়ে যেতে? হ্যাঁ আমি পারবো, আপনি শুধু আমাকে একটু সাহায্য করবেন তাহলেই হবে। ও মাই লিটল বয়, আমি তোমাকে ফুল হেল্প করব। দিস টক আর কাউকে বলো না, ঠিক আছে? ওকে চাচি আম্মা, আমি কাউকে কিছু বলবো না। তারপর জিমিনকে চকলেট দিয়ে ছবিটা আমার হাতে নিয়ে ওকে বললাম, আজকের ঘটনা যদি তুমি কাউকে বলো তাহলে তোমাকে আর কখনো চকলেট কিনে দেবো না। ভাইয়া তুমি যে কি বলো, আমি কেন শুধু শুধু অন্য কাউকে বলতে যাবো? আমি বলবো না, ঠিক আছে? তুমি আমাকে চকলেট কিনে দিও। তারপর চাচি আম্মা জিমিনকে নিয়ে চলে যাওয়ার পর বড় করে একটা নিঃশ্বাস নিলাম। চাচি আম্মা আমাকে আগে থেকেই অনেক আদর করতো, কারণ তেকে বিয়ে করার আগে ছিলাম ভাতিজা, তেকে বিয়ে করার পর হয়ে গেলাম মেয়ের জামাই, তাই আদরটা একটু বেশিই পেতাম। রুমে বসে বসে তেকে কিভাবে আবারও বিয়ে করা যায় সেই চিন্তা করছিলাম। তখনই কাজের লোক এসে বলল চাচি আম্মা আমাকে নিচে যেতে বলছে, তাই সব চিন্তা ভাবনা বন্ধ করে নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর চাচা আমাকে দেখে বলল, তে ওর আম্মুর সাথে বিয়ের জন্য কিছু কেনাকাটা করতে যাবে। আমি ওদের সাথে যেতে পারবো না, কারণ আমার অনেক বন্ধুদেরকে ইনভাইট করতে হবে। আমার বদলে তুমি ওদের সাথে যেও। ঠিক আছে আঙ্কেল, আমি যাব, কিন্তু ইয়োনা গেলে তের জন্য ভালো হতো। ঠিক আছে, আমি তাহলে ওকে ফোন করে বলে দিচ্ছি, তোমরা সবাই চলে যেও। ওকে আঙ্কেল। চাচা কথা বলা শেষ করে চলে গেলেন। আমি আর জিমিন সোফায় বসে দুষ্টুমি করছি, আর তে বসে বসে টিভি দেখছে। ভাইয়া আপনি কলেজে পড়েন তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? না নেই। তুমি হঠাৎ করে এসব জিজ্ঞাসা করছো কেন? আমার সাথে প্রেম করবেন? আমাকে বেশ কিছু দিতে হবে না, জাস্ট একটা চকলেট দিলেই হয়ে যাবে। ওরে পাকনা মেয়ে। কথাটা বলে আমি জিমিনের সাথে দুষ্টামি করছি, তখনই চাচি এসে বলে, অল মেম্বার গিয়ে রেডি হয়ে নাও, আমরা একটু পর শপিং করতে যাব। ঠিক আছে আন্টি। তারপর রুমে এসে ঝটপট রেডি হয়ে বাহির হয়ে দেখি তে ওর রুমের দরজায় দাঁড়িয়ে জিমিনকে ডাকছে। তের ডাক শুনে জিমিন দৌড়ে এসে জিজ্ঞাসা করে, হ্যাঁ বলো, কেন ডেকেছো? জামার চেনটা একটু লাগিয়ে দিয়ে যা। কথাটা বলে তে রুমের ভিতর চলে যায়। এদিকে আমি জিমিনকে চকলেট দিয়ে ওর রুমে পাঠিয়ে দিয়েছি। তারপর রুমে ঢুকে দেখি তে খাটের উপর বসে দরজার দিকে পিছন দিয়ে বলছে, কি রে, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। আমি আর দেরি না করে তের জামার চেনটা লাগিয়ে দিয়ে বললাম, ম্যাম আপনার পিঠের তিলটা না জাস্ট অসাধারণ। তুমি এখানে? জিমিন কোথায়? কথাটা বলেই তে
দিয়ে চাচিকে ডাকতে লাগলো। তের ডাক শুনে চাচি রুমে এসে বলল, What happened, my little girl? এত জোরে চিৎকার দিলে why? এই ছোট লোক ছেলেটা রুমে ঢুকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে মম। বিশ্বাস করেন আন্টি, আমি খারাপ কিছু করিনি। আমি তো শুধু তে ম্যামের জামার চেনটা লাগিয়ে দিয়েছি। জামার চেন লাগানো যদি খারাপ কাজ হয় তাহলে আমার জামার চেনটা খুলে দিচ্ছি আমি। দেখেছো মম, তোমার সামনে আমার জামা চেন খুলে দিছে। আমার লিটল বজ্রকে ইউ অন্যায় করেছো, এখনই তের কাছে সরি বলো। সরি ম্যাম, এবারের মতো ক্ষমা করে দেন। শুধু আজকের জন্য ক্ষমা করলাম, আবার যদি তুমি এরকম ভুল করো তাহলে তোমার একদম খারাপ অবস্থা করে ফেলবো। থ্যাংক ইউ ম্যাম, এবারের মতো ক্ষমা করে দেওয়ার জন্য। তারপর সবাইকে নিয়ে তের বিয়ের কেনাকাটা করতে মার্কেটে গেলাম। মার্কেটের ভিতরে গিয়ে আমরা প্রথমে একটা শাড়ির দোকানে গেলাম। শাড়ির দোকানে গিয়ে ইয়োনো যে যে শাড়িগুলো পছন্দ করছে তে সেই শাড়িগুলো নিচ্ছে। শালা বাংলিশ বেটা ইয়োনো তের জন্য দুনিয়ার সব আজাইরা ফালতু কালার পছন্দ করছে। ওর এমন অক্ষত কুক্ষত পছন্দ দেখে আমি দেখে বললাম, ম্যাম আপনাকে লাল শাড়িটা অনেক সুন্দর লাগবে, আপনি লাল শাড়িটা কিনেন। এইসব ফালতু রঙের শাড়ি আমার লাগবে না। কথাটা বলে তে আর ইয়োনো ওদের পছন্দ মতো শাড়ি কিনে বের হয়ে গেল। আমিও সবার চোখ ফাঁকি দিয়ে একটা লাল শাড়ি কিনে দোকানদারকে বললাম, এই শাড়িটা আপনাদের দোকানে রাখেন, আমি পরে এসে নিয়ে যাব। দোকান থেকে বের হয়ে আবারও ওদের সাথে মিলে গেলাম। রাস্তায় হাঁটার সময় একটা মেয়ে আমার সামনে চলে আসে। মেয়েটাকে দেখে আমি একটু বিটলামি করে ওই মেয়েটার কোমরে একটা দুষ্টভাবে থাপ্পড় দিয়ে জিমিনকে নিয়ে একটু আড়ালে চলে আসি। যে মেয়েটাকে আমি দুষ্ট থাপ্পড় দিয়েছিলাম সে পেছনে তাকিয়ে ইয়োনোকে দেখতে পায়। ইয়োনোকে দেখতে পেয়ে মেয়েটা 440 ভোল্টের একটা থাপ্পড় দিয়ে বলে, এই ছোকরা লিচ্চা বদমাশ, তোর এত বড় সাহস, তুই আমাকে দুষ্টভাবে থাপ্পড় দিস? এই ছোকরা, তোর ঘরে কি মা বোন নেই? বুড়ি মানিস না, ছুরি মানিস না, যাকে দেখিস তাকে প্রেজেন্ট করে বসিস? ও মাই সিস্টার, আমি হোয়াট অপরাধ করেছি? ইউ আমাকে হোয়াই স্ল্যাপ দিলেন। কি অপরাধ করেছি তারা এখনই দেখাচ্ছি। কথাটা বলে মেয়েটা ফোন করে কয়েকজন 19-20 টাইপের ছেলেকে ডেকে এনে ইয়োনোকে ইচ্ছে মতন দুরুম দুরুম আর দপাস দপাস দোলাই দিয়েছে। ইয়োনো একটু ব্যাটাগিরি করতে চেয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি, তাই সে ফোন করে কয়েকজন ছেলেকে আসতে বলল। ইউনো বেবি, যা হবার তা হয়ে গেছে, তুমি এই নিয়ে আর ঝামেলা করো না, সামনে আমাদের বিয়ে। ও মাই তে ডার্লিং, ইউর জন্য আমি ওই ব্যাড বয়দের ছেড়ে দিলাম। ওকে ইউ তাহলে হোমে গো করো। ইউ ব্যাড বয় জেকে মাই তে ডার্লিং কে ভালোভাবে সি করে হোমে নিয়ে যেও। এটা আর আপনাকে বলতে হবে না, আমি তে ম্যামকে অনেক যত্ন সহকারে বাড়িতে নিয়ে যাব। কথাটা বলেই সবাইকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। জেকে মাই লিটল বয়, ইউ একটু বিহাইন্ডে এসে বসবে, আমি সামনে সিটিং করে হোমে ব্যাক করব। বিহাইন্ডে আমার কেমন কেমন যেন লাগছে সিটিং করতে। তারপর চাচি আমার সামনে চলে গেল আর আমি চলে এলাম পেছনে। তে আমার দিকে একবারও তাকায়নি কিন্তু আমি তের দিকে তাকিয়েছি অনেকবার। তে আমাকে পাত্তা দিচ্ছে না দেখে আমি চাচি আম্মাকে বললাম, আন্টি বিয়ের তো আর মাত্র 3 দিন বাকি, তাই না? ইয়েস মাই লিটল বয়, 3 ডে। ইয়োনো ছেলেটা তেমন ভালো না, আমার মনে হয় এই বিয়েটা না হলেই ভালো হবে। এই কথাটা যদি আরেকবার বলো না তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব। আমি ইউনোকে ভালোবাসি, ইউনো আমার জন্য সব করতে পারে। হ্যাঁ হ্যাঁ জানি কেমন ভালোবাসে আপনাকে ইয়োনো স্যার, যে তার হবু বউয়ের ওড়নাটাই দুষ্ট ছেলেদের কাছ থেকে এনে দিতে পারে না, সে নাকি সবকিছু করতে পারবে। এটা যদি আমার বউয়ের সাথে করতো তাহলে আমি ওই শালাদের 24টা বাজিয়ে দিতাম। তুমিও তো এখানে ছিলে, আব্বু তো বলছিল আমাকে দেখে রাখার জন্য। কই তুমি দেখে রাখছিলে আমাকে? সব ছেলেরা একরকমই হয়, আমার জন্য ইউনোই পারফেক্ট। অনেক কথা হয়েছে, এবার নামো, আমরা এসে গেছি। হ্যাঁ নামছি। তারপর সবাই আমার হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে চলে গেল। আমি বেচারা আর কি করব, ব্যাগগুলো নিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। এই তো আমার মামুনিরা চলে এসেছে। তো ইয়ঙ্গি, সবকিছু ঠিক মতো কিনেছো তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক মতোই বাই করা হয়েছে। আঙ্কেল আমি রুমে যাচ্ছি, কথাটা বলে নিজের রুমে চলে এলাম। এই বাড়িতে এসেছি অনেকদিন হয়ে গেল কিন্তু তেকে একটুও পটাতে পারলাম না। আজ বাদে কাল তের বিয়ে, যে করেই হোক এই বিয়েটা বন্ধ করতে হবে। কিন্তু কি করে বন্ধ করব? হঠাৎ করে মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। তেকে পাওয়ার জন্য আমাকে এটাই করতে হবে। আমি কি করব আর আমার মাথায় কি বুদ্ধি এসেছে সেটা না হয় তোমরা পরেই জানতে পারবে। তারপর ফ্রেশ হয়ে খাবারের পর্বটা শেষ করে তের ওড়নাটা নিয়ে ওর রুমে গেলাম। এত রাতে তুমি আমার রুমে কেন আসলে? একটা জিনিস ফেরত দিতে এসেছি। কি জিনিস? এ নাও তোমার ওড়নাটা। আর হ্যাঁ আরেকটা কথা, তুমি মনে করো না যে তোমাকে দেখে রাখার জন্য তোমার বাবা আমাকে বলেছে বলে ওড়নাটা এনে দিয়েছি। আমি এই ওড়নাটা এনে দিয়েছি একটা অন্য কারণে। অন্য কারণটা কি? থাক, তোমাকে সেই কারণ না জানলেও হবে। এখন আমার সাথে আমাকে ফেরত দাও। ওইখানে তোমার শার্ট রাখা আছে, নিয়ে বেরিয়ে যাও, না হলে আব্বুকে ডাক দিব। হ্যাঁ যাচ্ছি, তবে একটা কথা বলি, তোমার চোখগুলো না অনেক সুন্দর এবং নাকটাও একদম ছুরির মতো, দেখতে অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি সুন্দর কি জানো? তোমার ওই মিষ্টি হাসিটা। আমি যে সুন্দর সেটা আমি জানি, পাম দিতে হবে না। আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, আজকে তুমি আপনি করে না বলে তুমি করে বলেছো। আচ্ছা, তুমি করে যেহেতু বলেই ফেলছো, এখন থেকে তুমি করেই বলো, আপনি করে আর বলা লাগবে না। এখন রুম থেকে যাও। আমি সত্যি বলছি, তোমার সবকিছুই অনেক সুন্দর, আর পিঠের তিলটা তো আরো বেশি সুন্দর, কারো যেন নজর না লেগে যায়।
তবে রে লুচ্চা ছেলে কোথাকার, দাঁড়া তোর 12টা আমি বাজাচ্ছি। কথাটা বলে তে আমাকে দৌড়ানি দিতে গিয়ে পড়ে যাচ্ছিল। তেকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে গিয়ে আমি নিজেই ওকে নিয়ে পড়ে যাই। আমি নিচে পড়েছি আর তে আমার উপরে। আমি আর সুযোগটাকে হাতছাড়া করলাম না, সাথে সাথে তের কপালে একটা কিস দিয়ে বললাম, সরি ম্যাম, তোমাকে বাঁচাতে গিয়ে আমি পড়ে গেছি। এবার ছাড়ো, আমি উঠি। আমি তাকে ছেড়ে দেওয়ার পর তে উঠে আবারও আমার গালে ঠাস করে সেই 440 ভোল্টের থাপ্পড়টা বসিয়ে দিয়ে বলে, ছোট লোক কোথাকার, তোর সাহস হয় কি করে তুই আমাকে জড়িয়ে ধরিস? এখনই আমি আব্বুকে সবকিছু বলে দিব আর তোকে এই বাড়ি থেকে বের করব। তে যদি চাচাকে এখন সবকিছু বলে দেয় তাহলে তো চাচা আর আমাকে আস্থা রাখবে না। তেকে এখনই থামাতে হবে। কথাটা বলে তের কাছে গিয়ে বললাম, এবারের মতো কি ক্ষমা করা যায় না? না যায় না। তোমার সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরার? তুমি পড়ে যাচ্ছিলে বলেই তো আমি ধরেছি। আমি যদি তোমাকে না ধরতাম তাহলে তো তুমি পড়ে যেতে। পড়লে আমি পড়তাম, তাতে তোমার কি? আমার কি মানে? তোমার বাবা তো পরে আমাকে বলতো তুমি থাকতে আমার মেয়ে পরে কিভাবে। কখনোই আমার আব্বু এরকম কথা বলতো না। দেখি সরো সামনে থেকে আর এই রুম থেকে যাও, না হলে এমন একটা চিৎকার দিব আমার আব্বু এসে তোমার 12টা বাজিয়ে দিবে। তুমি যদি চিৎকার দাও তাহলে আমার ফোনে তোমার দোকানে যে ছবিগুলো আছে না তা সবাইকে দেখিয়ে দিব। তুমি এখনো ওইগুলো রাখছো? লুচ্চা ছেলে কোথাকার, তোমাকে তো আমি আজকে মেরেই ফেলবো। কথাটা বলে তে আবারও আমাকে দৌড়ানি দিয়ে আমার পিছন পিছন ছুটতে লাগলো। তের দৌড়ানি খেয়ে আমি আমার রুমে চলে এলাম। আমাকে মারার জন্য তেও আমার পিছু পিছু রুমে চলে এসেছে। তের সাথে এমন দুষ্টুমি করতে আমার ভালোই লাগছে। আমাকে মারার এত শখ কেন তোমার? তুমি মার খাওয়ার মতো কাজ করেছো, সো তোমাকে তো মার খেতেই হবে, তাই না? আমি কি তোমাকে ইচ্ছে করে জড়িয়ে ধরেছি নাকি? তুমি পড়ে যাচ্ছিলে বলেই তো আমি তোমাকে ধরেছি। আমি তোমাকে বলেছি আমাকে ধরতে? তোমাকে বলতে হবে কেন? আমি দেখেছি তুমি পড়ে যাচ্ছ তাই ধরেছি। সেই জন্যই তো তোমাকে আজকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ করো, আমিও তোমার দোকানের ছবি নেটে ছেড়ে দেবো। ছাড়াচ্ছি তোমাকে নিতে। কথাটা বলে তে আমাকে বিছানায় ফেলে আমার গলা টিপে ধরেছে। আরে কি করছো? আমি মরে যাবো তো, ছাড়ো ছাড়ো বলছি। আজকে তোমাকে মেরে ফেলবো। আমি যদি মারা যাই তাহলে তো তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। ছাড়ো। তে আমার কোনো কথাই শুনছে না, আরো জোরে চেপে ধরছে। আমার তো প্রায় মরার অবস্থা। কোনো মতে তেকে আমার উপর থেকে সরিয়ে কাশতে লাগলাম। আমার এই অবস্থা দেখে তে ভয় পেয়ে বলে, এই জিকি, তোমার কি হইছে? এমন করছো কেন? কথাটা বলে তে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে আমার বুকের উপর পড়ে যায়। তেকে আমার বুকের উপর পেয়ে আমার কাশি নিমিষেই বন্ধ হয়ে যায়, যেন আমার কিছুই হয়নি। ম্যাম, আমার উপর থেকে ওঠেন, আমার কেমন কেমন জানি লাগছে। কেমন কেমন করে? বলতে পারবো না, ওঠেন। দাঁড়াও, উঠতেছি। তুমি যখন আমাকে জড়িয়ে ধরো তখন তো এরকম করো না, আর এখন আমি উঠতে গিয়ে পড়ে গেছি। ইচ্ছে করে তো আর পড়িনি, যত সব নতুন বাহানা শুরু হয়েছে, তাই না? হয়েছে তো, ওঠেন এখন। তে আমার উপর থেকে উঠে গিয়ে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তে তাকানোটা আজকে অন্যরকম লাগলো। আমি এতদিন হলো এ বাড়িতে আছি, তে আমার দিকে কখনো এমন ভাবে তাকায়নি। আজকের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কারণ 2 দিন পর আমার বিয়ে হয়ে যাবে, তাই আর নতুন করে ঝামেলা তৈরি করতে চাই না। ঠিক আছে, শুভরাত্রি। এখন তুমি তোমার রুমে যাও। দেখি, তোমার গলায় তো আমার নখে আঁচড় লেগে গেছে। তুমি একটু বসো, আমি তোমার জন্য মলম নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর তে স্যাভলন তুলা আর মলম নিয়ে আমার রুমে আসে। আমার সামনে এসে বসো, তোমার ক্ষতস্থানে মলম লাগিয়ে দিই। থাক, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। তুমি যাও, আমারটা আমি লাগিয়ে নিতে পারবো। ঠিক আছে, নিজেরটা নিজেই লাগিয়ে নিও, আমি গেলাম। কথাটা বলাতে সত্যি সত্যি চলে গেল। হায় আফসোস, এটা আমি কি করলাম? তে আমাকে ভালোবাসে কিনা এটা পরীক্ষা করছিলাম। তে তো দেখছি সত্যিই চলে গেল। তার মানে তে আমাকে ভালোবাসে না, ইয়োনোকেই ভালোবাসে। যাই হোক, এখন গিয়ে একটু ড্রেসিং করে আসি, তা না হলে ইনফেকশন হয়ে যাবে। তারপর নিজে নিজে ড্রেসিং করে ঘুমিয়ে পড়লাম। ইউ হায়ার ছিলে জেকে, আমি কখন থেকে তোমাকে ফাইন্ড আউট করে যাচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে চাচি আম্মা। জেকে মাই লিটল বয়, তুই কি সামথিং বলেছো? টুমরো কিন্তু তোর ম্যারিড হয়ে যাবে। এই বিয়েটা তো আমি কখনোই হতে দেব না। যেভাবেই হোক আজকেই থেকে সব সত্যি বলে দেব যে আমি হলাম ওর বাল্যকালের বর। চাকরা ইয়ারলি ইয়ারলি করো, না হলে ইউর লিটল ওয়াইফ থেকে অন্য কেউ ম্যারিড করে নিয়ে চলে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না চাচি আম্মা, তেকে আমিই বিয়ে করব। তে কোথায়? আশেপাশে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল? ওই তো জিমিন দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে জিজ্ঞাসা করি। ও নিশ্চয়ই জানবে তে কোথায় আছে। এই জিমিন, শোনো না। কি বলবে তাড়াতাড়ি বলো, আমি এখন লাইন মারতে যাব। দেরি করলে ওই ছেলেটা চলে যাবে। কি হলো, বলছো না কেন, বলো। তুমি কার সাথে লাইন মারতে যাবে? ওই যে দেখতে পাচ্ছ ছেলেটা দাঁড়িয়ে আছে, ওর নাম সুগা। ওই ছেলেটার সাথে আমি লাইন মারবো। ওর কাছে অনেকগুলো চকলেট আছে, আমি দেখিয়েছি। যদি লাইন মারতে যাই তাহলে হয়তো আমাকে কিছু চকলেট দিবে খুশি হয়ে। আরে এই শালা আবার এখানে আসলো কোথা থেকে? যাই হোক, পরে খবর লাগাবো। আগে তেকে খুঁজে বের করি। আচ্ছা জিমিন, তুমি কি তেকে দেখেছো? আপু তো ছাদে বসে আছে। ওকে, থ্যাংক ইউ খবরটা দেওয়ার জন্য। আরে ভাইয়া, তুমি আসতে যাও, পড়ে যাবে তো। পড়ে পড়বে, তাতে আমার কি? আমি ওই ছেলেটার কাছে যাই।
গিয়ে চকলেটগুলো নিয়ে আসি, না হলে অন্য মেয়ে এসে নিয়ে চলে যাবে। তারপর জংকুক তাড়াতাড়ি করে ছাদে গিয়ে দেখে তে ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। তুমি এখানে এসেছো কেন? আকাশ দেখতে এসেছি। আকাশ দেখতে এসেছো নাকি আমার বড়লোক বান্ধবীদেরকে পটাতে এসেছো? সেটা আমি খুব ভালো করেই জানি, ছোট লোক থেকে বড়লোক হওয়ার অনেক শখ, তাই না? তোমার ধারণাটা একদম ভুল। আমার বড়লোক হবার কোনো ইচ্ছা নেই। যে কাজের জন্য আমি এখানে এসেছি সেই কাজটা আর এখন করা যাবে না। কেন করা যাবে না সেটা আমি খুব ভালো করেই জানি। ওই যে আমি আমার বান্ধবীদেরকে বলে দিয়েছি তুমি ছোট লোক, সেই জন্য করতে পারবে না, তাই না? তোমার যা ইচ্ছা তাই ভাবতে পারো, আমার কিছু বলার নেই। জংকুক নিচে নেমে এসে ভাবছে, কালকে তের বিয়ে, আর আমি এখনো তাকে কিছু বলতে পারিনি। তাকে সব সত্যি বলার পর যদি তে আমাকে মেনে না নেয় তখন আমি কি করব? মনের মাঝে হাজারো প্রশ্ন তৈরি হচ্ছে জংকুকের। আরে যে কি তুমি এখানে, আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে ফেলেছি। যাই হোক শোনো, একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে বলেন? বেশি কিছু করতে হবে না, আমার এই ফাইলগুলো অফিসে দিয়ে আসো। কিন্তু আঙ্কেল, আমি তো আপনার অফিস চিনি না। আমি জানি তুমি যে আমার অফিস চিনো না, চিন্তা করো না। আমার গাড়িটা নিয়ে যাও, ড্রাইভার আছে, ও তোমাকে অফিসে নিয়ে যাবে। তারপর জংকুক ফাইলগুলো নিয়ে অফিসে চলে গেল। এই নিন ধরুন ফাইল। এই যে মিস্টার জেহব স্যার বলেছে আপনি আজকে সারাদিন আমাদের সাথে থাকতেন, কারণ স্যার আজকে অফিসে আসতে পারবে না। কিন্তু আঙ্কেল তো আমাকে এরকম কোনো কথা বলেনি, তাহলে আমি কেন থাকবো এখানে? এই যে মিস্টার নিন ধরুন, স্যার ফোন দিয়েছে। আঙ্কেল, ওনারা আমাকে এখানে থাকতে বলছে কেন? বাবা তুমি আজকে ওদের সাথে একটু থাকো, দেখো ওরা ঠিকমতো কাজ করছে কিনা। কিন্তু আঙ্কেল, আমি তো এইসবের কিছুই বুঝি না। তোমাকে এত কিছু বুঝতে হবে না, তুমি শুধু দেখবে লেবাররা ঠিকমতো কাজ করে কিনা। কাজ করা শেষ হয়ে গেলে বাসায় চলে আসবে। ঠিক আছে আঙ্কেল। কথাটা বলে ফোনটা কেটে জংকুক ভাবছে, চাচা কি বুঝতে পেরে গেছে নাকি আমি যে ওনার ভাইয়ের ছেলে ভাতিজা? ধুর, কিছু ভালো লাগছে না, কি যে করবো এখন। এই যে মিস্টার আপনি আমাদের সাথে আসুন। হ্যাঁ চলুন। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, জংকুক এখনো কাজ দেখছে। আজকের দিনটা তো চলে গেল, আমি এখনো তাকে কিছু বলতে পারলাম না। এর বিয়ের আগে যদি সত্যি কথাগুলো বলতে না পারি তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। রাত পোহালেই তো ইয়নো থেকে বিয়ে করে নিয়ে যাবে, আর আমাকে বিয়ে করতে হবে বাবার পছন্দের মেয়েকে। এভাবে বসে থাকলে তো হবে না, কিছু তো একটা করা লাগবে। এই অফিসের কাজ যে কখন শেষ হবে কে জানে। তারপর রাত 8টার দিকে একজন স্টাফ এসে জংকুককে বলে, এই যে মিস্টার আপনি এখন যেতে পারেন, রাত 8টা বেজে গেছে, তাড়াতাড়ি চলে যান, দেরি করলে গুন্ডারা ধরবে। রাত হয়ে গেছে? হ্যাঁ আপনি বাসায় চলে যান, বাকি কাজ আমি দেখে নিব। ঠিক আছে যাচ্ছি, ভালো থাকবেন, গুড নাইট। তারপর জংকুক রাত 10টার দিকে বাসায় ফিরে। বাসায় আসতেই ইয়ুঙ্গি দরজা খুলে জিজ্ঞেস করে, ফুল ডে ইউ হায়ার ছিলে জিকে? আজকে চাচা ওনার অফিসে পাঠিয়েছিল আমাকে, ওখানেই ছিলাম সারাদিন। ইউ ক্রেজি বয়, তোমার আন্টির কথায় হয়ে গেল অফিসে। এনিওয়ে টিকে আগে সবকিছু ওপেন করে বলে আসো, যাও। কাকে কি খুলে বলবে শুনি? জেহপের এমন কথা শুনে ইয়ুঙ্গি এবং জংকুক ভয় পেয়ে যায়। একটু পর জংকুক আমতা আমতা করে বলে, মানে আসলে আজকে সারাদিন অফিসে কি কি কাজ করেছি সেটা আপনাকে খুলে বলতে বলেছে আন্টি। সেটা আর বলতে হবে না, আমি জানি। শোনো বাবা, তুমি আজকে অনেক কাজ করেছো, ফ্রেশ হয়ে খেতে আসো। হ্যাঁ আঙ্কেল যাচ্ছি। যাক বাবা, এবারের মতো বেঁচে গেলাম, না হলে তো আজকেই সর্বনাশটা হয়ে যেত। জংকুক রুমে ঢুকতে যাবে তখনই কেউ একজন পেছন থেকে জংকুকের কলারটা টেনে ধরেছে। পিছন ফিরতেই জংকুক দেখে তে দাঁড়িয়ে আছে। সারাদিন তুমি কোথায় ছিলে? তুমি জানো কত খুঁজেছি তোমাকে? কেন খুঁজেছো? তোমার সাথে আমার জরুরি কথা আছে, তো এখন শুনবে নাকি ফ্রেশ হয়ে শুনবে? এখনই বলো, পরে ফ্রেশ হবো। তে শোনো না, আমিও না তোমাকে কিছু জরুরি কথা বলতে চাই। তাহলে ফার্স্টে তুমি বলো, তারপর আমি বলবো। না তে, তুমি আগে বলো, কারণ তুমি তো বলেছিলে তোমার নাকি জরুরি কথা আছে। আচ্ছা তাহলে আমি প্রথমে বলছি, তবে সব কথা শুনে কিন্তু তুমি না করতে পারবে না, প্রমিস করো। না করবো কিনা সেটা না হয় তোমার কথা শুনে তারপর বলবো। বলো কি বলতে চাও। আই লাভ ইউ। তার মানে সত্যিই তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? আরে বোকা ছেলে, আমি না, আমার বান্ধবী আফসানা তোমাকে ভালোবেসে ফেলছে। আফসানা আমাদের মতো বড়লোক। আফসানা হচ্ছে বাবা মায়ের একমাত্র মেয়ে। আফসানা আমার বাবার বন্ধুর মেয়ে। ওকে বিয়ে করে তুমি অনেক বড়লোক হতে পারবে। আফসানাকে বিয়ে করলে কিন্তু ঘরজামাই থাকতে হবে। যদি ঘরজামাই থাকতে রাজি থাকো তাহলে কাল সকালবেলা আমাকে জানিও। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তুমি কিছু বললে আমাকে? হ্যাঁ, না মানে আসলে প্রথমবার কেউ প্রপোজ করলো তো তাই একটু ঘাবড়ে গেছি আর কি। আমি তোমার ফিলিংসটা বুঝতে পেরেছি। আমারও ইউনোকে দেখার পর প্রথমে এরকম হয়েছিল। আচ্ছা শোনো, আফসানা অনেক ভালো মেয়ে। ওকে বিয়ে করলে সুখে থাকবে তোমরা। আমি এখন যাই, বাকি কথা কাল হবে। আর হ্যাঁ, কালকে যেন আমি উত্তরটা হ্যাঁ শুনি। গুড নাইট।
চিন্তা করছো ব্যাপারটা? আমার বউ কিনা আমাকে বলছে অন্য মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করে ঘর জামাই হয়ে যেতে। ওর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? নিজের স্বামীকে কেউ এসব বলে? অবশ্য এখানে তেরই বা কি দোষ? ও তো কিছু জানে না, তাই এখন এসব বলছে। যখন জানতে পারবে তখন ঠিকই বুঝবে কাকে কি বলছে। যাই হোক, কালকে কিছু একটা করে বিয়েটা আটকাতে হবে। জাঙ্কুক কথাগুলো ভাবতে ভাবতে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে গেল। সামথিং চিন্তা করেছো মাই লিটল বয়, নাকি এখনো চিন্তা ভাবনা করনি? কি আর চিন্তা ভাবনা করবো চাচি আম্মা, মাথায় তো কিছুই আসছে না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? বাবাকে এখানে নিয়ে আসি, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। দূর বোকা ছেলে, ইউ আব্বুকে জানালে তোমাকে নিয়ে যাবে এন্ড মাই লিটল গার্ল তের মেড হয়ে যাবে ইউনোর সাথে। আমি এখন কি করব চাচি আম্মা? তুমিও চিন্তা করো, আমিও চিন্তা করি। আর হে মাই লিটল বয়, তুই কি সবকিছু বলতে পেরেছো তো? না, এখনো কিছু বলতে পারিনি। লিসেন মাই লিটল বয়, একেবারে ওদের বিয়ের পরে বলো, ঠিক আছে? বোকা ছেলে কোথাকার। মাই আইসের সামনে থেকে গেট লস্ট। তারপর জঙ্কু খাবার খেয়ে রুমে গিয়ে ভাবতে লাগলো। হ্যাঁ, বিয়ের পরেই বলবো। আমি কিন্তু তের সাথে আমার বিয়ের কথা বলছি। তোমরা আবার ভেবো না ইয়োনোর সাথে বিয়ের কথা বলছি। ওকে তো এখান থেকে খালি হাতেই ফিরতে হবে ওর বাড়িতে। যদি কালকে ইয়োনোর সাথে তের বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে? যা হবে সেটা পরে দেখা যাবে, এখন ঘুমাই। তারপর জঙ্কুক ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে নিচে নামছে জঙ্কুক। তখনই তে বলে, এই তুমি কোথায় যাচ্ছ? নাস্তা করার জন্য নিচে যাচ্ছি, অনেক ক্ষুধা লেগেছে। আফসানা সকালবেলা আমাকে ফোন করছিল, আবার যদি ফোন করে তখন আমি কি বলবো? এই আফসানা আলী কি করে? আলী কি আবার কেডা? না মানে কে? রাতে কি বলছিলাম তোমার মনে নেই? আফসানা আমার বান্ধবী, তোমাকে ভালোবাসে। আমি তো আফসানাকে দেখিনি, আগে দেখি তারপর বলবো। এখন শোনো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা বলো? এখানে বলা যাবে না। তুমি 1 ঘন্টা পর ছাদে আসতে পারবে প্লিজ? একটু পর গায়ে হলুদ শুরু হবে, ছাদে যেতে পারবো না। যা বলার এখানেই বলো। প্লিজ তে, আমার এই একটা কথা রাখো তুমি। এখন 9টা বাজে, 10টার দিকে আমি ছাদে যাব। 10:30টার দিকে চলে আসবো, কারণ 11টার দিকে আমাকে গোসল করাতে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি 10টায় চলে এসো ছাদে, আমি তোমার জন্য ওয়েট করব। তারপর জঙ্কুক ছাদে গিয়ে তের জন্য অপেক্ষা করতে লাগে। ঠিক 10টার সময় তে আসে। হ্যাঁ বলো, কি বলবে? বলছি, কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও, সবকিছু শোনার পর তুমি আমাকে ভুল বুঝবে না। আগে বলো, তারপর ভেবে দেখবো। জঙ্কুক অন্যদিকে ঘুরে বলা শুরু করে, তে, আমি তোমার চাচাতো ভাই জিয়ন জংকুক। তুমি আমার সেই বাল্যকালের বউ। তোমার মনে আছে আমি তোমাকে অনেক হাসাতাম ছোটবেলায়? তুমি কি আমাদের ছোটবেলার সবকিছুই ভুলে গেছো? তোমার কি কোনো কথাই মনে পড়ে না? তোমার সাথে দাদা আমার বিয়ে দিয়েছিল যাতে করে আমাদের পরিবার সারা জীবন এক থাকে। তোমার তো বিয়ে হয়ে গেছে একবার, তাহলে কেন তুমি আজ এই বিয়েটা করছো? আমি তোমাকে অনেক ভালোবাসি তে, তাই তো আমার নিজের সবকিছু ছেড়ে তোমার জন্য এই বাড়িতে পড়ে আছি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি শুধু একবার রাজি হয়ে যাও, বাকিটা আমি দেখে নেব। জঙ্কুক কথাগুলো বলছিল, তখনই কেউ একজন ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি জান। আই লাভ ইউ টু। জঙ্কুক মেয়েটার কথা শুনে সামনে ঘুরে তাকাতেই অবাক হয়ে যায়। এটা তো তে না, তাহলে কে এটা? ওমা, বুড়ি গাড়ি বুড়ি আলি, কি তুই কেডা? না মানে কে তুমি, আর এখানে কি করছো? আমি হলাম জুলি। আর তুমি আমাকে চেনো না মানে? একটু আগে না বললে তুমি আমাকে ভালোবাসো? তাহলে এখন চিনতে পারছো না কেন? তার মানে কি তে আমার কথা তোমাকে বলেনি? তে কোথায়? তে তো নিচে। তে আমাকে বলল তুমি নাকি ছাদে ওয়েট করছো আমাকে আই লাভ ইউ বলার জন্য। তে কখন গেছে এখান থেকে? আর তুমি কি আমার সব কথা শুনে ফেলেছো? তে এখান থেকে কখন গেছে সেটা তো আমি জানি না, তবে প্রায় 10 মিনিট হলো আমাদের সাথে ও নিচে বসেছিল। আর আমি এখনই এসেছি, এসে শুনি তুমি আমাকে আই লাভ ইউ বলছো। জানো আমি আজকে অনেক খুশি, তোমাকে জীবন সঙ্গী হিসেবে পাবো। দেখো জুলি, তুমি যেটা ভাবছো আসলে তেমন কিছু না। তাহলে কেমন কিছু বলো আমাকে? আসলে জুলি, সত্যি কথাটা হলো আমি আর জুলিকে বেশি কিছু বলতে পারলাম না, কারণ জিমিন এসে আমাকে বললো চাচা নাকি আমাকে ডাকছে। তাই জিমিনের সাথে চলে গেলাম নিচে। জিমিন, কোথায় তোমার আব্বু? এখানেই তো ছিল, ওই তো আব্বু। আঙ্কেল, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিলাম না, তাই জিমিনকে বলেছি তোমাকে ডাকার জন্য। যাই হোক, যেটা বলার জন্য ডেকেছি শোনো, তুমি সবসময় আমার সাথে থাকবে। ঠিক আছে আঙ্কেল, যাক বাঁচা গেল। তে মনে হয় কিছুই শুনতে পাইনি। আচ্ছা, চাচা কি সব বুঝে গেল নাকি এমনিতে ওনার সাথে থাকতে বলছে? ধুর, মাথায় কিছু কাজ করছে না। একটু পর তের বিয়ে হয়ে যাবে, আর আমি এখনো তাকে কিছু বলতে পারলাম না। কি এমন চিন্তা করছো জেকে? না আঙ্কেল, এমন কিছু না, আমার তো ভালোই লাগছে। তারপর চাচা যেখানে যায় আমাকেও সেখানে নিয়ে যায়। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, তের সাথে একবারও দেখা করতে পারলাম না। একটু পর চাচা ফ্রেশ হতে চলে যায়, তাই ভাবলাম এই সুযোগে কিছু একটা করতে হবে। জানেমান, তুমি এখানে একা একা বসে আছো কেন? এই শোনো, তুমি আমাকে এসব জানেমান টানেমান বলে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো তোমাকে? কোনো কিছু বলে ডাকতে হবে না। ধুর, আমি মরি আমার চিন্তায়, আর ও এসেছে জানেমান টানেমান বলে ডাকতে। শোনো জুলি,
তুমি এখানে বসে বসে মুড়ি খাও, আমাকে আর বিরক্ত করবে না। কথাটা বলে বাহিরে এসে দুইটা বন্ধুকে ফোন করলাম। কি রে শালা, বন্ধু আমার, এতদিন পর মনে পড়লো আমাকে? ফালতু কথা বলার সময় নেই আমার কাছে, তুই এখনই আমার সাথে দেখা কর। এই শালা, তুই ওই দিন আমার শ্বশুর বাড়িতে কেন গিয়েছিলি রে? কি বলছিস? তোর শ্বশুর বাড়িতে কেন আমি যাব? আমি কি তোর শ্বশুর বাড়ি চিনি নাকি? জীবনও তো চিনাস নাই শালা, কিপটা কথাকার। তোর বাবা আর চাচা তোকে আর তোর বউকে আলাদা করে দিয়েছিল না ছোটবেলা? একদম ঠিক কাজ করছে শালা, লুচ্চা কোথাকার। এই তোর লজ্জা করে না? বিছানায় মুতু করা বয়সে তুই মিঙ্গল হয়ে গেছিস। কলেজায় হাত দিয়ে কথা বলিস না বন্ধু, কষ্ট হয়। আচ্ছা যাই হোক, শোন, যেটার জন্য তোকে ডেকেছি, তুই ওই দিন কিছু চকলেট নিয়ে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলি না, সাদা কালারের একটা শার্ট পরে? আরে বন্ধু, আমি চকলেট নিয়ে ওই দিন ফদিন কোনো বাড়িতে যাই নাই, আজকে সকালেই তো এই বাড়িতেই ছিলাম। এই তোর কি শর্ট টাইম মেমরি লস হওয়ার রোগ আছে নাকি? আগে ছিল না রে বন্ধু, এখন হয়ে গেছে রোগটা। বাই দা ওয়ে, আমি যে সকালবেলা এই বাড়িতেই ছিলাম সেটা তুই জানলি কেমনে? আরে শালা, আমি জানবো না তো কে জানবে? এটাই তো আমার শ্বশুর বাড়ি। তার মানে কি মিস্টার যে হোক তোর চাচা? হ্যাঁ রে বন্ধু, উনি আমার চাচা, আর তে হচ্ছে আমার বাল্যকালের সেই পিচ্ছি বউটা। তার মানে তোর বাল্যকালের বউর বিয়ে আমি আবারও খাইতে আইছি? হ্যাঁ রে আমার পেটুক বন্ধু, তুই আমার বাল্যকালের বউর বিয়ে আবার গিলতে আইছস না, মানে খেতে এসেছিস। আচ্ছা যাই হোক, বাদ দে ওইসব কথা। এখন তুই আমাকে এটা বল, চাচার সাথে তোর কি সম্পর্ক? তোর চাচার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে আমার বাবার। আমার বাবা আর তোর চাচা দুজন বন্ধু আর কি, আমাদের মতো। তোর চাচা আমাদের পুরো ফ্যামিলিকে দাওয়াত দিয়েছে, বাবা আমাকে ঠেলে ঠেলে পাঠিয়ে দিয়েছে রে দোস্ত। আমার এসব বিয়ে বাড়ি টিয়া বাড়ি দাওয়াত ফাওয়াত একটু ভালো লাগে না, তুই তো ভালো করেই জানোস। তার মানে সকালবেলা তোর আত্মা এসেছিল এই বাড়িতে গিলার জন্য, তাই না? আরে বন্ধু, আমার আত্মা আইবো কেন? আমি আইছিলাম সশরীরে আমার আম্মারে দিতে। বুঝতে পারলাম। তোর মতো কপাল কয়জনের আছে রে বন্ধু, যে নিজের বউর বিয়ে আবার খেতে পারে? আমারে দেখ, আমার এই পোড়া কপালে একটা কালনাগিনীও জোটে নাই। মজা করিস না সুগা। ওকে, মজা করলাম না। তুই আমাকে এখন এটা বল, তুই এখানে আসলি কিভাবে? তুই না বলেছিলি তোর চাচার বাড়ি তুই চিনস না? এখানে কিভাবে এসেছি তাহলে শোন। তারপর জঙ্কুক সুগাকে সব কথা খুলে বলে। তো এখন কি করবি? কোনো চিন্তা ভাবনা করছস? না রে, মাথায় কিছু আসছে না। ভাবছিলাম এই বিয়েতে আমু না, কিন্তু এখন তো দেখছি আশাই লাগবে, না হলে যে এত বড় একটা বাংলা সিনেমা মিস করে ফেলবো। বন্ধু, সিনেমার নামটা কি দিবি জানোস? আমার বউয়ের আবার বিয়া। কান্দি আমি হুইয়া হুইয়া। শালা শয়তান বিল্লু, তুই বন্ধু নামের কলঙ্ক। আমি এখানে কষ্টে মরছি আর তুই আমার সাথে মস্কারা করছিস? হ্যাঁ, মস্কারা করতেছি। কি করবি তুই? কিছু করবো না বন্ধু, কারণ আজকে আমার মন ভালো নেই। চিন্তা করিস না বন্ধু, তার মন ভালো করার দায়িত্ব আমার। আমি এখন যাই, আম্মাই মনে হয় ডাকতেছে। তারপর সুগা চলে গেল। আমার বিটলা বন্ধু সুগার সাথে কথা বলার পর এখন একটু শান্তি লাগছে। বাড়ির ভিতরে এসে একটা বড় করে নিঃশ্বাস নিলাম। বাড়ির ভিতরে আসার পর চাচা আমাকে দেখতে পেয়ে বলল, জেকে তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই তো একটু বাইরে গিয়েছিলাম। আচ্ছা আঙ্কেল, বর কখন আসবে? এই তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে আঙ্কেল, আমি একটু আমার রুম থেকে ঘুরে আসি। কথাটা বলে নিজের রুমে চলে এলাম। সবাই বরের জন্য ওয়েট করছে। আমি রেডি হয়ে নিচে এসে দেখলাম বর এখনো আসেনি, তাই জিমিনের সাথে দুষ্টামি করতে লাগলাম। বিকাল করে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এখনো ইয়োনোর আসার কোনো খবর নেই। জেকে এখনো ইয়োনো আসছে না কেন বলো তো? কথাটা বলে চাচা বারবার ইয়োনোর নম্বরে ফোন করছে, এদিকে বারবার মোবাইল ব্যস্ত বলছে। আঙ্কেল, আপনি একটা কাজ করেন, ইয়োনোর বাবার নম্বরে ফোন করেন। একদম ভালো কথা বলেছো। চাচা ইয়োনোর বাবার নম্বরে ফোন করে মাথা ঘুরে নিচে পড়ে গেছে। সবাই এসে চাচাকে ধরে অনেক সেবা যত্ন করে সুস্থ করেছে। লিসেন জি, হ্যাঁ বর আসতে এত লেট করছে ভাই। ইয়োনোকে রাস্তা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে, সে আসতে পারবে না বিয়ে করতে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না, যদি তে জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। লিসেন জি, আমি হোয়াট বলছি, আমাদের হোমে যে ছেলেটা থাকে, আই মিন যে কে, ওর সাথে তেল মেল দিয়ে দাও। দিস টক একদম থেকে জানাবে না, ঠিক আছে? ইয়ঙ্গি, তুমি এসব কি বলছো? তে তো ওকে দেখতে পারে না। লিসেন জি হোক, মাই লিটল গার্ল ম্যারিড ভেঙে গেছে, এটা যদি সবাই জানতে পারে তাহলে কেউ ওকে বিয়ে করতে রাজি হবে না। নাও দেখতে পারে না তো হোয়াট হয়েছে, ম্যারিড হয়ে গেলে এমনিতেই ওর ঠিক হয়ে যাবে। কথাটা তুমি খারাপ বলনি ইয়ঙ্গি ডার্লিং, জীবনে এই প্রথম তুমি আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। তারপর চাচা আমাকে আলাদা একটা রুমে ডেকে নিয়ে বলল, বাবা জেকে, আমার মান সম্মান এখন তোমার হাতে, তুমি কিছু একটা করো। আমার মান সম্মানকে সবার সামনে কিছুতেই ধুলে মিশে যেতে দিও না। আমার মেয়েকে বিয়ে করো তুমি, আমি কথা দিলাম। তুমি যা বলবে তাই হবে, শুধু আমার মান সম্মানটাকে তুমি বাঁচাও। চাচার সামনে একটু ভাব নিয়ে বললাম, দেখুন আঙ্কেল, আমি গরিব ঘরের ছেলে, আমার বাবা মা কষ্ট করে কোনো রকমে আমার পড়ালেখার খরচ চালাচ্ছে। এখন যদি আমি বিয়ে করে নেই তাহলে আমার বউকে খাওয়াবো কি, আর নিজের বাবা মাকেই বা কি দিব, ওদের কি খাওয়াবো? এইসব দিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সবকিছুর ব্যবস্থা করে দিব। ঠিক আছে আঙ্কেল, আমি রাজি আছি। কিন্তু ম্যাম কি রাজি হবে এই বিয়েতে? উনি কি জানে ওনার সাথে যে আমার বিয়ে হবে?
তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না বাবা, এগুলো আমি ম্যানেজ করে নিব। তুমি শুধু বলো আমার মেয়েকে বিয়ে করতে রাজি আছো কিনা। ঠিক আছে, তাহলে আর আমার কোনো অমত নেই। চাচা অনেক খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরেছে। কি ব্যাপার ভাই, বিয়া কি দিবেন না? না দিলে বলে দেন, আমি চলে যাই। শালা কাজের বাচ্চা বান্টু, সবার সামনে একটু হতে না চাইলে আমার বিয়ে পড়িয়ে তারপর এখান থেকে যাবি, বলে দিলাম। এই কাজী শোন, তোর সামনে বরের নাম একদম উচ্চারণ করবি না, যদি করস তাইলে আমি তোকে একদম উপরে পাঠিয়ে দেব, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে স্যার, মনে থাকবে। মেয়েকে নিয়ে আসেন। এই দরজাল বেটার মেয়েকে বিয়ে পড়াতে হচ্ছে শুধুমাত্র মিনহার জন্য। এই মিনহা, আজকে তোর বিয়ের দিন হলো না কেন? যদি হতো তাহলে তোকে বিয়ে করাতে চলে যেতাম। এই শয়তান বেটার মেয়েকে কিছুতেই বিয়ে করাতে আসতাম না। শালা কাজী নামের বাজি, চুপ থাক। তোর কথা বলার স্টাইল দেখে আমার কানের পোকাগুলো নাগিন ডান্স শুরু করছে। আর এই যে সুন্দরী শালিকা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও আর তোমার বোনকে বড় করে একটা ঘুমটা দিয়ে নিয়ে এসো। জি ভাইয়া, যাচ্ছি। মানুষকে ডাকার জন্য শুধু আমাকেই পায় নাকি? তো ভালো লাগে না, মানুষকে ডাকতে ডাকতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। ওই চকলেটওয়ালা ছেলেটাকে আর বিয়ে করা হবে না। বাইটা ওয়ে, ওকে দেখতে পাচ্ছি না কেন, চলে গেছে নাকি? আচ্ছা, ওর ব্যাপারটা আমি পরে ভাববো। ভাইয়া যেন কি বলছিল? ও হ্যাঁ হ্যাঁ, আপুকে ডাকতে বসে, যাই তাড়াতাড়ি ডেকে নিয়ে আসি। জিমিন থেকে ডাকতে যাওয়ার পর, আবু চল, তোকে ডাকছে। হ্যাঁ চল। আরে দাঁড়া, বড় করে ঘুমটা দে। আর হ্যাঁ শোন, আব্বু বলেছে ওইখানে গিয়ে ঘুমটা না খুলতে। তো তুই ঘুমটা খুলবি না। কেন খুলবো না? এত সুন্দর করে সাজলাম আর সবাইকে দেখাবো না? আব্বু না করেছে, আব্বুর কথা না শুনলে জানিসই তো কি হতে পারে। ঠিক আছে, খুলবো না। আচ্ছা, নুসরাত জাহান মিম, আই মিন মিন্টুকে দেখেছিস? ওর নাকি আজকে প্রাইভেট আছে, সে চলে গেছে। এবার চল, দেরি হয়ে যাচ্ছে তো। তারপর থেকে না জানি আমাদের বিয়েটা আবারও হয়ে গেল। সবার একটু মন খারাপ থাকলেও চাচি অনেক খুশি হয়েছে। তবে জুলি আমাদের বিয়ের কথা এখনো জানেনি, কারণ জুলির বাবা জুলিকে ফোন করে বাসায় নিয়ে গেছে। বিয়ে যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমার টাকাটা দিয়ে দিন, আমি চলে যাই। আমাকে আফসানার বিয়ে দিতে হবে, এরপর জান্নাতেরও বিয়ে দিতে হবে। এক এক করে সব মেহমান বাড়ি থেকে চলে গেছে। চল আমরা রুমে যাই। তারপর তে ঘুমটা খুলে দেখে যে কে বর্ষি যে তের পাশে বসে আছে। এ কি, তুমি এখানে? ইউনো কোথায়? ড্যাড, এসব কি? আসলে মামুনি, হয়েছে কি, ইউনোকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। আমার মান সম্মান বাঁচানোর জন্য ওর সাথে বিয়ে দিয়েছি তোমার। ওএমজি ড্যাড, এটা তুমি কি করলে? দুলা ভাই, এখন থেকে কিন্তু আমাকে অনেক অনেক চকলেট কিনে দিতে হবে। জিমিন, ওকে দুলাভাই বলে ডাকবি না। আর এই যে তোর সাহস হয় কি করে আমাকে বিয়ে করার? এতদিন তো তুমি আমাকে তুমি বলেই ডাকতে, এখন বিয়ে হয়ে যাওয়ার পর তো দেখি তুমি পাওয়ারফুল নারী হয়ে গেছো। তুমি থেকে এক লাফে তুইতে চলে এসেছো। তোমার ব্যবহার এত খারাপ কেন গো সুন্দরী বউ আমার? আমি তোকে বর হিসেবে মানি না, আমাকে বউ বলে ডাকবি না। এসব কি হচ্ছে তে মামুনি? তুমি ওর সাথে এরকম করে কেন কথা বলছো? আব্বাজান, আপনি আমার বউকে কিছু বলবেন না, আমি সবকিছু মানিয়ে নিব। তে আজকে তো আমাদের বাসর রাত, তাই না? চল আমরা রুমে যাই। খবরদার, তুই আমার গায়ে টাচ করবি না। যদি করিস তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে, গায়ে টাচ করবো না, তাও তুমি এখানে চিৎকার চেঁচামেচি করো না। চলো রুমে গিয়ে শুয়ে পড়ি। শুয়ে পড়ি মানে? এই ছোট লোক কোথাকার, কি ইঙ্গিত করে কথা বলিস? আরে রেগে যাচ্ছ কেন? শুয়ে পড়ি মানে রুমে গিয়ে ঘুমানোর কথা বলছি আমি, অন্য কিছু না। তারপর থেকে টেনে রুমে নিয়ে এসেছি। তবে আমাদের রুমটা আগে যেমন ছিল এখনো তেমনই আছে। এটা যে বাসর ঘর তার কোনো চিহ্নই নেই, একদম সাধারণ ঘরের মতোই আছে। আমি মরে গেলেও তোর সাথে থাকবো না। তুই তোর রুমে থাকবি আর আমি থাকবো আমার রুমে, বুঝতে পেরেছিস? যা। যাবো না, কি করবে তুমি? না গেলে তুই থাক, আমি এখনই চলে যাচ্ছি। আরে কই যাও সুন্দরী বউ আমার? এত কষ্ট করে বিয়ে করেছি কি একা থাকার জন্য নাকি? কথাটা বলে থেকে এক টান দিয়ে আমার বুকের মাঝে জড়িয়ে সোজা খাটে শুয়ে পড়লাম। আজকে আমাদের বাসর রাত, দুজন মিলে একটু রোমান্স করব। আগামী দিনগুলো কিভাবে কাটবে সে বিষয়ে আলাপ করব। তা না করে তুমি অন্য রুমে চলে যাচ্ছ, এটা কোনো কথা হলো নাকি? আমাকে ছাড়ো, না হলে এমন অবস্থা করবো তোমার সমাজে মুখ দেখাতে পারবে না। তুমি যে কি কি করতে পারো সেটা আমার ভালো করে জানা আছে। অনেক বকবক করেছো, এখন চুপ থাকবে, একটু আদর করব। কথাটা বলে তের কপালে একটা কিস করলাম। তার মানে তুমি আমার সাথে এখন জোর করে বাসর করতে চাচ্ছ, তাই না? কথাটা শুনে তেকে ছেড়ে দিয়ে বিছানা থেকে সোজা দাঁড়িয়ে বললাম, ছি, তোমার মন মানসিকতা যে এতটা নিচু হবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। এই শোনো, আমার মন মানসিকতা তোমার থেকে অনেক ভালো। তুমি তো বেহাইয়া নির্লজ্জ। তোমাকে না করেছি ধরতে, তারপরেও তুমি আমার কথা শোনোনি। ঠিক আছে, আজ থেকে তোমাকে আমি টাচ করব না। এই কথাটা যেন মনে থাকে। হ্যাঁ মনে থাকবে। তোমাকে একটা কথা বলার ছিল, বলবো? হ্যাঁ বলো, কি কথা? তোমার শাড়িটা খোলো।
কি বললে তুমি? তে জঙ্কুককে 440 বলতে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই জঙ্কুক তের হাত ধরে ফেলে আর বলে, আরে জান, কলিজা বেবি, ময়না পাখি, রাগ করছো কেন? আমি তো শুধু বলতে চেয়েছি তোমার এই শাড়িটা খুলে আমার এই লাল শাড়িটা পরো। প্রথমত তোমার দেওয়া কোনো কিছু আমি পরবো না, দ্বিতীয়ত আমি শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, তুমি যদি শাড়ি পরতে না পারো তাহলে আমি তোমাকে পরিয়ে দেব। আমি শাড়ি পরাতে পারি। আমি কিন্তু এখন চেঁচাবো অতিরিক্ত কিছু করলে। চেঁচালে তো ভালোই হবে, সবাই বলবে বাসর জমে উঠেছে। তোমাকে আমি বলবো কোনোদিনও মেনে নিব না। সেটা না হয় পরে দেখা যাবে, এখন আসো তোমাকে শাড়ি পরানো শিখাই। তারপর তের আগে শাড়িটা খুলে আমার দেওয়া লাল শাড়িটা পরাতে লাগলাম। এই কি করছো? সামনে আসছো কেন? দূরে যাও। শাড়ি কিভাবে পরতে হয় তুমি বলো, তুমি যেভাবে বলবে আমি সেভাবে পরবো। ভুল করেও তুমি আমার শরীরে টাচ করবে না। ঠিক আছে, করব না। আমি তেকে যেভাবে বলছি তে সেভাবেই শাড়িটা পরছে, কিন্তু কুচির কাছে এসে তে থেমে গিয়ে আমাকে বলল, বসে বসে কি দেখছো? শাড়িটার কুচি করে আমার হাতে দাও। ঠিক আছে দিচ্ছি, সামনে আসো। সামনে আসা লাগবে না, ওইখান থেকেই করো। যে হুকুম মহারানী। কথাটা বলে কুচি করে তের একদম সামনে চলে এসেছি। তের সামনে এসে ওর পেটের দিকে তাকিয়ে আছি দেখে তে আমাকে বলল, কি দেখছো এমন করে? এর আগে অন্য কোনো মেয়ের পেট দেখোনি? না দেখিনি। তোমার পেটটা না অনেক সুন্দর, একটু ধরতে ইচ্ছে করছে। একদম ধরবে না। দেখি কুচিটা আমার হাতে দাও। ঠিক আছে, ধরবো না। পরে তুমি যদি চাও তাও ধরবো না, বলে দিলাম। আমি কোনোদিনও চাইবো না তোমাকে দিয়ে আমার পেট ধরাতে। এখন এত কথা না বলে বের হও। শোনো, আমি তোমাকে ছাড়া একটা রাতও অন্য কোথাও থাকতে পারবো না। যাই হোক, ওইসব কথা বাদ। তোমাকে না লাল শাড়ি পরে একদম লাল পরীর মতো লাগছে। পাম দিলেও কোনো কাজ হবে না, আমি যেটা বলছি সেটা তাড়াতাড়ি করো। ঘুমাতে হবে, অনেক ঘুম পাচ্ছে। তুমি যেহেতু আমার সাথে এক খাটে থাকতে চাও না, তখন আর কি করার। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে নিচে শুয়ে পড়ো আর আমি খাটে শুয়ে পড়ি। আমার বাড়ি, আমার রুম, এই বিছানাটাও আমার। তোর মতো গরিব ছোট লোকের কথা আমি নিচে ঘুমাবো ভাবলি কি করে? তাহলে খাটের ওপাশে তুমি ঘুমাও, আমি এপাশে ঘুমাই। আমাকে বিশ্বাস করতে পারো তুমি। আমি এমন কোনো কাজ করব না যাতে তুমি কষ্ট পাও। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম। আচ্ছা, ইউনোকে পুলিশ ধরে নিয়ে গেছে কেন? সেটা তো আমি জানি না, সকালে তোমার আব্বুর কাছ থেকে জেনে নিও। আমি ইউনোকে অনেক ভালোবাসি, ওকে আমি এখন কি বলবো? ইয়োনো যখন সামনে আসবে তখন চিন্তা করো। এখন যেহেতু ইয়োনো এখানে নেই, অযথা চিন্তা করে ঘুম নষ্ট করার কোনো মানেই হয় না। ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ শোনো, তুমি ভুল করেও কিন্তু আমার এদিকে আসবে না। যদি আসো তাহলে কিন্তু কিস করার সাথে আরো অন্য কিছু করে বসবো। আর তুমি যদি এদিকে আসো তাহলে একদম ডট ডট করে দিব। বাসর রাতটা যে এভাবে মাটি হয়ে যাবে সেটা কখনো ভাবতেই পারিনি। কথাগুলো চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। হঠাৎ করে মাঝরাতে যখন ঘুম ভেঙে গেল, তখন তের দিকে তাকিয়ে দেখি তের পাশে গিয়ে আমি ওকে জড়িয়ে ধরে শুয়ে আছি। কত সুন্দর আমার বাল্যকালের বউটা। কবে যে ওকে মন খুলে বলতে পারবো, তে আমি তোমার সেই বাল্যকালের বর জঙ্কুক। তারপর তেকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম সারা রাত। সকালে তের আগে আমি ঘুম থেকে উঠে দেখি তে ঘুমাচ্ছে। আরে বাস, এটা দেখছি কয়লা যেতে জবরদস্ত ডার্লিং। এই সুযোগটা কিছুতেই মিস করা যাবে না। আমি আর দেরি না করে তের ঠোঁটে একটা কিস করে দিলাম। কিস করার পর দেখি তে জেগে গেছে। ওএমজি, আমি তোমার সাইডে এলাম কি করে? বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে কিস করেছো? হ্যাঁ করেছি, কপালে আর ঠোঁটে। গরিব ছোট লোক কোথাকার, তোর তো সাহস কম না? আজকেই আমি তোকে ডট ডট করে দিব। আমি তো রাতেই বলেছিলাম তুমি যদি আমার পাশে আসো তাহলে তোমাকে আমি কিস করব। আমি যদি তোমার সাইডে যেতাম তাহলে তো তুমি আমাকে ডট ডট করে দিতে। আচ্ছা যাই হোক, ছাড়ো। আমাকে কলেজে যেতে হবে, অনেকদিন হয়ে গেল কলেজে যাই না, আজকে যেতেই হবে। কথাটা বলেই তে আর বিছানা দুটোকে ছেড়েই ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসে দেখি তে রুমে নেই। তারপর আমি রেডি হয়ে নিচে গেলাম। নিচে যাওয়ার পর চাচি আম্মা আমাকে ডাক দিয়ে বলল, ও মাই লিটল বয়, কাম হিয়ার, ব্রেকফাস্ট করে যাও। আন্টি আমি এখন নাস্তা করব না, কলেজে গিয়ে কিছু খেয়ে নিব। জেকি মাই লিটল বয়, লিটল গার্লদের সাথে ইউর তো ম্যারিড হয়ে গেছে। ইউ এখন থেকে আমাকে আম্মা জান বলে সে করবে, ঠিক আছে? আপনাকে তো আম্মাজান বলে ডাকতে পারবো না, তবে আমি আপনাকে চাচি আম্মা বলে ডাকবো। মম, আমি তো এটাই বুঝি না, তুমি এই ছোট লোক ছেলেটার সাথে এত দরদ দেখিয়ে কেন কথা বলো? ও মাই লিটল গার্ল, এমন করে বলছো ভাই? হি ইজ নাও ইওর হাজবেন্ড। ইয়ুঙ্গি অনেক ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার সার্ভ করো। আরে যে বাবা শোনো, তুমি তো কলেজে যাচ্ছ তাই না? একটু দাঁড়াও, তেকে নিয়ে তারপর একসাথে যেও। কিন্তু তের কলেজ আর আমার কলেজ তো এক না। তুমি যেই কলেজে পড়ো তেও সেই কলেজেই পড়ে। তো দুজন যেহেতু একই কলেজে পড়ো, তখন দুইটা গাড়ি করে এক জায়গাতে দুজন কেন যাবে? দুজনে মিলে একটা বাইকে করে চলে যেও, আমার গাড়ির তেলের টাকাটা বেঁচে যাবে। ঠিক আছে আব্বাজান, তেকে আমি আমার সাথে করে নিয়ে যাব। তে যাবে তো আমার সাথে? যাবে না মানে অবশ্যই যাবে। মামুনি যাও গিয়ে রেডি হও। আমি এই ছোট লোকটার সাথে যাব না ড্যাড। মামুনি আমি যেহেতু বলছি তোমাকে জেকের সাথে যেতে, তখন তুমি জেকের সাথেই যাবে। এটাই আমার শেষ কথা, আর কোনো কথা হবে না। যাও গিয়ে রেডি হও। ঠিক আছে ড্যাড, যাচ্ছি। এই ছোট লোক শোন, কলেজে গিয়ে একদম বলবি না আমি যে তোর বউ হই। ওকে, বলবো না। একটু পড়তে রেডি হয়ে নিচে আসে। এই ছোট লোক দাঁড়িয়ে আছিস কেন? চল। শোনো বাবা,
আমার একটা বাইক আছে, তুমি এখন থেকে ওইটা নিয়ে কলেজে যাবে। বাইক নিয়ে গেলে তো আমার জন্য ভালোই হবে। আমি আর দেরি না করে বাইকের কাছে চলে এলাম। তেও নাস্তা করে চলে এসেছে। তেকে বাইকের পেছনে বসিয়ে আমি আর তে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। একটু পর পর ব্রেক মারছি আর তে আমাকে জড়িয়ে ধরছে। আমার তো ভালোই লাগছে। বারবার ব্রেক মারার কারণে তে আমাকে বলল, জীবনে প্রথম মনে হচ্ছে মেয়ে মানুষ নিয়ে বাইক চালাচ্ছে। হ্যাঁ, একদম সত্যি কথা বলেছো জানেমান। জীবনে প্রথম কোনো মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছি। বাইক থামাও, আমি নামবো। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। তারপর বাইকটাকে থামিয়ে তেকে নামিয়ে দিয়েছি। তেকে বাইক থেকে নামিয়ে দেওয়ার পর তে আমাকে রেখে চলে গেল। আমিও আবার বাইক চালানো শুরু করব, এমন সময় পেছন থেকে কেউ আমার কলার টেনে ধরে বলল, আমার সাথে এত বড় চিটিং তুই কিভাবে করতে পারলি? আমি পিছনে তাকিয়ে শুধু অবাকই হইনি, রীতিমতো আমার হাত পা কাঁপা শুরু করেছে। কারণ পিছনের লোকটা আর কেউ ছিল না, আমার বাবা ছিল। আমি তোমার বাবা, আমার সাথে চিটিং করতে তোমার একটুও কষ্ট হলো না? আর তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারলে? তুমি আমাকে বলেছিলে পিকনিকে যাবে, আর এখানে মেয়ে নিয়ে বাইকের পেছনে বসিয়ে খালি ব্রেক মারছো, তাই না? বাবা আমাকে একসাথে এতগুলো প্রশ্ন করছে দেখে আমি বললাম, বাবা তুমি আমাকে এতগুলো প্রশ্ন না করে একটা একটা করে করো। একসাথে তোমার এতগুলো প্রশ্নের উত্তর আমি কি করে দিব? আগে বলো আমার সাথে চিটিং বাজি কেন করেছো? তোমার সাথে আমি কিসের চিটিং করেছি? তুমি তো পিকনিকে যাওনি, তাহলে কেন বলেছিলে পিকনিকে যাবে? কে বলেছে আমি পিকনিকে যাইনি? তুমি যাদের সাথে পিকনিকে যাবে বলেছিলে তারা আমাকে বলেছে। বেয়াদব ছেলে, সত্যি করে বলো, ওই মেয়েটা কে ছিল? ওর সাথে তোমার কিসের সম্পর্ক? আরে বাবা, ওইটা তো আমার বান্ধবী। কলেজে যাচ্ছিল, আমাকে দেখে বললো একটু নামিয়ে দিয়ে আসতে, এর বেশি কিছু না। এতদিন তুমি কোথায় ছিলে? বন্ধুর বাসায় ছিলাম, কারণ ওর বোনের বিয়ে ছিল, তাই আমাকে আর বাড়িতে যেতে দেয়নি। অনেক হয়েছে আমার সাথে ফাঁকি ঝুঁকি। এখন তুমি আমার সাথে চলো, তোমার জন্য মেয়ে পছন্দ করে রেখেছি, সেই মেয়েকে গিয়ে তুমি বিয়ে করবে, চলো। বাবা আমি তো এখন বিয়ে করতে পারবো না, কারণ কিছুদিনের মধ্যে আমার পরীক্ষা। এখন আমাকে কলেজে যেতে হবে। বাবা পিছনে তাকিয়ে দেখো, তোমাকে কে যেন ডাকছে। কই দেখি। কথাটা বলে বাবা আমার কলারটা ছেড়ে পিছনে তাকানোর সাথে সাথে আমি বাইক নিয়ে এক টান দিয়ে চলে আসলাম। আর বাবা পেছন থেকে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে যাচ্ছে। তারপর কলেজে এসে বাইকটাকে রেখে এক দৌড়ে ক্লাসে ঢুকে পড়লাম। ক্লাসে ঢোকার পর সুগা আমাকে বলল, কি রে শালা, বিয়ে তো করে ফেললি, তো ভাবির সাথে দেখা করাবি কবে? শালা ডট ডট, কয়বার দেখবি আমার বউকে? বিয়ের সময় না দেখলি? আরে বন্ধু, আমার কি দোষ বল? তোর বউটা এত সুন্দর যে বারবার দেখতে মন চায়। হয়েছে, লুচ্চামি বাদ দিয়ে এখন এটা বল, আমার বাবাকে কি বলেছিস? আমি কিছু বলিনি রে বন্ধু, তোর বাবা আমাদের বাড়িতে ফোন দিয়েছিল, বাকিটা ইতিহাস। আচ্ছা বাদ দে এসব কথা, অনেক বড় সমস্যা পড়ে গেছি রে বন্ধু, কি করবো বুঝতে পারছি না। একদিকে তে আর চাচা, অন্যদিকে বাবা, পুরোই ফেসে গেছি আমি। শোন বন্ধু, এত চিন্তা না করে একটা কাজ কর, থেকে সবকিছু বুঝিয়ে বলে তোদের বাড়িতে উঠে পড়, বাকিটা আমি দেখে নিব। হ্যাঁ তুই এমন দেখাই দেখবি, যেদিন আমি বাড়িতে উঠবো আর পরের দিন আমার ঠিকানা হবে গাছতলায়। কলেজায় হাত দিয়ে কথা বসকেন বন্ধু, ওইটা তো আমার মা ভুল করছে, আমি তো করি নাই। এত সুন্দর একটা বুদ্ধি দিলাম, পাত্তাই দিলি না, তো কি করবি এখন? আরে কি করবো সেটা তো বড় কথা না, বড় কথা হলো তে তো আমাকে এখনো স্বামী হিসেবে মেনেই নেয়নি। এখন যদি তেকে নিয়ে বাড়িতে উঠি তাহলে সমস্যা বাড়বে বলে কমবে না। ভালোভাবেই তো খাইসা গেছস। হ্যাঁ রে বন্ধু, তোরা এতক্ষণ ধরে কি বুঝাইলাম? আচ্ছা যাই হোক, পরেরটা পরে চিন্তা করব, এখন চল ক্লাসটা করে আসি। তারপর ক্লাস করে বাহিরে এসে দেখি তে তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তে যেখানে থাকবে সেখানে আমি থাকবো না, সেটা তো হতে পারে না। হাই জানেমান, তুমি আমার জন্য এখানে এসেছো তাই না? আফসানা, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু আমার সাথে সাইডে এসো তো। তারপর আফসানাকে সাইডে নিয়ে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর আফসানা বলল, আজ থেকে তোমার বাল্যকালের বউ তোমাকে ভালোবাসবে। তে অনেক লাকি, তোমার মতো একটা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। তুমি কিন্তু তেকে এসব ব্যাপারে কোনো কিছু বলো না। তুমি টেনশন ফ্রি থাকতে পারো, আমি তাকে কিছু বলবো না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আফসানা, এখন চল আমরা যাই। হ্যাঁ চলো যাই। আফসানা, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সবকিছু ঠিক আছে। তে আমার না একটা জরুরি কাজ আছে, তোর সাথে পরে কথা হবে, যাচ্ছি। আচ্ছা সাবধানে যাস। তে তাহলে চলো আমরা এখন বাসায় যাই। তে কোনো কথা না বলে সোজা আমার বাইকের পেছনে এসে বসেছে। আমি তো পুরাই অবাক, হঠাৎ করে আবার ওর কি হলো? তারপর বাড়ি ফিরে আসার সময় রাস্তায় আর ব্রেক মারিনি, তেও কোনো কিছু বলেনি আমাকে। তারপর আমরা সোজা বাসায় চলে এসেছি। আমি বাইক রেখে ভেতরে ঢুকতেই দেখি ইয়োনো আর চাচা বসে কথা বলছে, আর পাশেই দাঁড়িয়ে আছে তে। বিলিভ মি আঙ্কেল, ওই দিন আমার কোনো ব্লেম ছিল না, পুলিশ শুধু শুধু আমাকে ক্যাচ করে নিয়ে গেছে। আমি বর্ষাজে থেকে ম্যারিড করার জন্য আসছিলাম, হঠাৎ করে 2 পুলিশম্যান আমাকে তাদের কারে পিক আপ করে নিয়ে গেল। আমি তো কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারিনি। তো এই কথাটা তুমি আমাকে ফোন করে বলতে পারলে না? তুমি যদি আমাকে ফোন করে বলতে তাহলে তো এই ছোট লোকটাকে বিয়ে করতে হতো না আমার। ও মাই তে ডার্লিং, আমি হোয়াট করে তোমাকে ফোন করতাম? ওই 2 পুলিশম্যান তো আমার ফোন নিয়ে গিয়েছিল আর আমার আয়ের মাঝে কাপড় বেঁধে হোমের ওয়ান সাইডে রেখে দিয়েছে। টুডে আমাকে এমনিতেই রোডে রেখে গো করেছে ওই 2 পুলিশম্যান। সবকিছুই তো বুঝলাম, কিন্তু তোমার সাথে ওদের কিসের শত্রুতা? আই ডোন্ট নো আঙ্কেল, তবে আমার থিঙ্ক হচ্ছে এইসব কিছু বিহাইন্ডে ওই ব্যাড বয় জ্যাকের হ্যান্ড রয়েছে। ও আমার তে ডার্লিংকে ম্যারিড করার জন্যই আমাকে পুলিশ দিয়ে কাজ করিয়েছে। এসব তুমি কি বলছো? আমি তো সারাদিন জেকের সাথেই ছিলাম।
ড্যাড, আমার মনে হয় ইউনো একদম ঠিক কথা বলছে। এই সব কিছুর পেছনে এই ছোট লোকটার হাত আছে। ও নিজে বিয়ে করার জন্য ইউনোকে পুলিশদের ধরিয়ে দিয়েছে। ছি ছি ছি। তে তুমি আমাকে এতটা অবিশ্বাস করতে পারলে? তোমাকে বিশ্বাস করার মতো কোনো কাজ করনি। আঙ্কেল, আপনি তো বিয়ের আগের দিন থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত আমার সাথেই ছিলেন। আপনার সাথে থেকে আমি কি করে এমন জঘন্য কাজ করতে পারি বলেন তো? মামুনি, যে কি একদম ঠিক কথা বলছে। এই ধরনের কাজ ও একদম করেনি। ম্যাম, আমি আপনাকে বিয়ে করে আপনার সম্মান এবং আঙ্কেলের সম্মান বাঁচিয়েছি। কোথায় আমাকে ধন্যবাদ দিবেন তা না করে উল্টো আমাকে দোষারোপ করছেন। ইউনো, আমি যদি ওকে ডিভোর্স দেই তাহলে তুমি আমাকে বিয়ে করবে? অবশ্যই, হোয়াই নট। এই ছোট লোক, শোন, আগামীকাল আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। তুমি চাইলে যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, এটা তুমি ভাবলে কি করে? ইউ ব্যাড বয় স্মল ম্যানের বেবি। তুমি তে ডার্লিংকে ডিভোর্স দিবে না মানে ইউকে ফোর্স করে ডিভোর্স করিয়ে নিব। সেটা সময় হলেই দেখা যাবে কে কি করতে পারে। আঙ্কেল, আমি রুমে যাচ্ছি বলেই সোজা রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে ঢুকে দেখি তে কাপড় চেঞ্জ করছে। আমাকে দেখতে পেয়ে তে বলল, তুমি কানা হয়ে গেছো নাকি? দেখতে পাচ্ছ না আমি ড্রেস চেঞ্জ করছি? তুমি কি ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করতে পারো না? বাই দ্য ওয়ে, এমন অসময়ে তুমি কাপড় চেঞ্জ করছো কেন? আমি একটু বের হব, নিচে আমার জন্য ইউনো বসে আছে। আমাদের ডিভোর্স কিন্তু এখনো হয়নি, তাই আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তোমাকে বর হিসেবে আমি মানি না, তাই তোমার কথাও আমি শুনবো না। তুমি মানো বা না মানো, আমি তো তোমাকে আমার বউ হিসেবে মানি। আমি যেহেতু তোমাকে যেতে না করেছি, তুমি যাবে না। কথাটা বলে তের হাত ধরে টান দিয়ে আমার বুকের মাঝে নিয়ে এসেছি। কি হচ্ছে এসব? ছাড় বলছি, না হলে আমি চেঁচাবো। পারলে চেঁচাও তো দেখি। আব্বু, তুমি কোথায়? তে আব্বু বলে ডাক দেওয়ার সাথে সাথে ও ঠোঁটে কিস করে বসলাম। আচমকা ঠোঁটে কিস করার কারণে তে চুপ হয়ে গেছে, সাথে আমিও। কিছুক্ষণ পর বাড়ির সবাই আমাদের রুমে এসে দেখে আমি তেকে জড়িয়ে ধরে রেখেছি। সবাইকে দেখতে পেয়ে লজ্জায় তেকে ছেড়ে দিয়ে একপাশে দাঁড়িয়ে পড়লাম। কি হয়েছে মামুনি, এত জোরে চিৎকার দিলে কেন? আঙ্কেল, দিস ব্যাড বয় আমার তে ডার্লিংকে সামথিং কিছু করেছে। ভাইয়া, তোমার ঠোঁট লাল কেন? তুমি কি ঠোঁটে লিপস্টিক দিয়েছো? জিমিনের আমার প্রশ্ন শুনে চাচা আর চাচি আমাদের রুম থেকে বের হয়ে গেছে। আমার ঠোঁটে আমি লিপস্টিক লাগাইনি শালিকা। তোমার আপু আমাকে কিছু খাওয়াতে চেয়েছিল, তাই আর কি লেগে গেছে। আমি তোমাকে দেখে নিব। তোমার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, ছোট লোক থাকা। আচ্ছা ঠিক আছে, দেখে নিও। এখন চলো তোমাকে নিয়ে ঘুরে আসি। আমি তোমার সাথে কোথাও যাব না, ইউনো। চলো আমরা আজকে নাইট ক্লাবে যাব। আমি রেডি হয়ে আছি তে ডার্লিং। তুমি বললেই আমি গো করব তোমাকে নিয়ে। আমি যখন বলেছি তোমাকে কোথাও যাবে না, সো তুমি যাবে না। আর এই যে ইয়োনো, তুমি এখন আমাদের রুম থেকে যেতে পারো। আমার বউ তোমার সাথে কোথাও যাবে না। তারপর ইয়োনোকে বিদায় করে তের সাথে আমার এক প্রকার ঝগড়াঝাটি, কথা কাটাকাটি হয়ে গেছে। তের সাথে ঝগড়া করে নিচে এসে বসে পড়লাম আর মনে মনে বলতে লাগলাম, আজকে দেখি মিসেস জিয়ন তুমি কিভাবে বাহিরে যাও। অনেকক্ষণ হয়ে গেল তে নিচে নামছে না, তাই তের রুমে গিয়ে দেখলাম ও মন খারাপ করে বসে আছে। কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো কেন? তোমাকে তো আমি ভালোবাসি না, তাহলে সারা জীবন কাটাবো কি করে তোমার সাথে? বাসনা তো কি হয়েছে, আমার সাথে থাকতে থাকতে একদিন বেশি ফেলবে। চলো না আমরা বাহির থেকে ঘুরে আসি। হ্যাঁ যাবো তো। শোনো না যে কি, আমি দুঃখিত, তোমার ভালোবাসাটা আমি বোঝার চেষ্টা করিনি। আজ থেকে আমি তোমাকে ভালোবাসবো, আদর করবো, জড়িয়ে ধরবো। তুমি এখানে বসো। তে কথাগুলো বলতে বলতে দরজার সামনে গিয়ে এক টান দিয়ে দরজা বাহির থেকে লক করে দিয়েছে। তে তুমি দরজা লক করেছো কেন? তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে ভালোবাসবো? আমি যেটা বলি সেটাই করি। এখন আমি ক্লাবে যাব মানে যাব। এই যে তালা মেরে দিলাম। তে আমার কথাটা শোনো, ইয়োনো ছেলেটা ভালো না, প্লিজ ওর সাথে একা একা যেও না। তে আমার কোনো কথা না শুনে একা একা ইয়োনোর সাথে ক্লাবে চলে গেছে। আমি বেচারা আর উপায় বুদ্ধি না দেখে চেঁচামেচি করে বাড়ির সবাইকে ডেকে নিয়ে এসেছি, কিন্তু সবাই এসে দেখে তে দরজা তালা দিয়ে চাবি নিজের সাথে করে নিয়ে গেছে। সবাই মিলে তালাটা ভাঙার অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। আমি আর কি করব, বন্ধ রুমে এর জন্য চিন্তা করে যাচ্ছি। হঠাৎ করে আমার ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতেই আমাকে একটা মেয়ে বলল, আমি যদি তাড়াতাড়ি নাইট ক্লাবে না যাই তাহলে তের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি আর দেরি না করে দরজার লকটাকে ভেঙে বাইকটাকে নিয়ে চলে গেলাম নাইট ক্লাবে। ক্লাবের ভিতরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম, কারণ তে আর ইয়োনো ওদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে হাসাহাসি করছে। আমাকে দেখতে পেয়ে তে ইয়োনোকে বলল, ইউনো, আমাদের বুদ্ধি কাজ করেছে। এবার তুমি এই ছোট লোকটার সাথে যা ইচ্ছে তাই করো। তে তুমি ওদের সাথে প্ল্যান করে আমাকে এখানে নিয়ে এসেছো। আমি তো ভেবেছিলাম তোমার কি না কি হয়ে গেছে, তাই দরজার লক ভেঙে পাগলের মতো তোমার জন্য ছুটে এসেছি। তুমি যদি আজকের এই অভিনয়টা না করে আমার জীবনটা চাইতে, তাহলে আমি সেটা হাসতে হাসতে দিয়ে দিতাম। সত্যি তুমি নিজের জীবন দিতে পারবে? তোমার জন্য আমি সবকিছুই করতে পারবো তে। জানেমান, তুমি আবার এই মেয়েটাকে কবে পটালে? ওর কাছে বুঝি আমার থেকেও বেশি টাকা আছে? এই ছোট লোকের মেয়ে, কি ইঙ্গিত করে কথা বলিস? টাকা আছে মানে কি? তুমি তো দেখছি কিছুই জানো না। এর আগে ইয়োনো আরো অনেকগুলো মেয়েকে ওর প্রেমের ফাঁদে ফেলেছে। ইউ ব্যাড গার্ল।
তুমি আমার সম্বন্ধে তে ডার্লিংকে হোয়াট বলছো? ইউর মুখটাকে শাট আপ করে রাখো। আরে বন্ধু, আরে শাট আপ করে লাভ কি? মাইয়াটা কিন্তু সেই তোর পরে কিন্তু আমার সিরিয়াল, আগে আগে বলে রাখলাম। ইউ ব্যাড বয়, মুখটাকে শাট আপ করে রাখতে বলেছি না? আরে বন্ধু, মুখটা শাট আপ করে রাখবো কেন? এর আগে তো অদল বদল করে মেয়ে নিয়েছিস, আমারটা তোর, তোরটা আমার। এই মেয়েটার বেলায় কেন না? ছি ইউনো, তুমি এতটা নিচু মনের মানুষ আমি কখনো ভাবতে পারিনি। ও মাই তে ডার্লিং, ইউ যখন সবকিছু নো করে ফেলেছো, তখন তো ইউকে এখান থেকে এমনি এমনি গো করতে দেওয়া যায় না। তে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, জিকে প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। তোমার জন্য এতগুলো ছেলের সাথে আমি মারামারি করতে পারবো না। তখন কত করে বলেছিলাম তে যেও না, কে শুনে কার কথা। ড্যাং ড্যাং করে ঠিকই চলে এসেছো এখানে, এখন বুঝো কেমন লাগে। তে পুলিশ এসেছে বলে তের হাত ধরে টান দিয়ে এক দৌড়ে গেটের সামনে চলে এসেছি, আর বাকিরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগলো। তারপর আমি তেকে নিয়ে বাইকে করে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে চাদর আর বালিশ নিয়ে বাইরে বের হতে যাব, তখনই তে বলল, কি হলো, তুমি চাদর আর বালিশ নিয়ে বাইরে যাচ্ছ কেন? তোমার সাথে আমি আর এক রুমে থাকবো না, তাই বের হয়ে যাচ্ছি। আরেকটা কথা, তুমি আমাকে কি ডিভোর্স দিবে? তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো কালকে। অনেক হয়েছে, তোমাকে আর জ্বালাবো না। কালকে সকালে উঠে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার কাছে একজন ভালো ডিভোর্স স্পেশালিস্টের নাম্বার আছে, চলো এখনই আমরা দুজনে মিলে আলাপ করি ওনার সাথে। এই শোনো, তোমার পরিচিত কারো কাছে আমি যাব না। আমি আমার পরিচিত লোক দিয়ে তোমাকে ডিভোর্স দেব। এখন আমাকে বাইরে যেতে দাও, আমার অনেক ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। বাইরে ঘুমালে কিন্তু ঠান্ডা লাগবে, তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না। তোমাকে কেন আমি দোষারোপ করব? প্রতিশোধ নেওয়ার জন্য কত কিছুই তো করতে পারো, তাই বললাম। এই তুমি যাও তো আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি। আর একটা লাস্ট কথা বলবো। থাক, তোমাকে আর কষ্ট করে বলতে হবে না। সকালে তুমি আমার মুখ দেখার আগেই আমি চলে যাব। কথাটা যেন মনে থাকে। আর হ্যাঁ, ভেতরে তো গেলে না, যখন অসুস্থ হবে তখন বুঝতে পারবে কেমন লাগে। যখন হবে সেটা তখন দেখা যাবে, এখন যাও তো তুমি। তুমি আমাকে ধমক দিয়ে কথা বললে? ঠিক আছে, বাইরে পড়ে থাকো তুমি, আমি যাচ্ছি। তারপর তে রুমে গিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে শুয়ে পড়েছে। আমিও খেতা বালিশ নিয়ে ছাদে গিয়ে চাঁদ দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে নিচে এসে দেখি তে রুমে নেই। তেকে রুমে দেখতে না পেয়ে সোজা ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমার সবকিছু গুছিয়ে নিয়েছি ব্যাগে। কি করছো তুমি? কি করছি দেখতে পাচ্ছ না? আমার সবকিছু গুছিয়ে নিয়েছি ব্যাগে। আজকে কলেজে যাবার নাম করে এই বাড়ি থেকে চলে যাব। তাহলে আমাকে ডিভোর্স দিবে কখন? এটা নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না, ঠিক সময় পেয়ে যাবে। এখন আমার সামনে থেকে সরো তো, বের হতে হবে আমাকে। তোমার সাথে যেন আর কোনোদিন দেখা না হয় সেটাই আমি চাইবো। তবে আজকে তোমাকে একটা কথা বলতে ইচ্ছে করছে, যেটা আমি কাল রাতে বলতে চেয়েছিলাম। তোমার কথা শোনার দরকার বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আমি আজকে আমার বাবা মার কাছে চলে যাব। ছোট থাকতে আমার বিয়ে হয়েছে, ওরা যদি অ্যাক্সিডেন্টে মারা না যেত, তোমার আর ইউনোর সাথে কখনোই দেখা হতো না। তার মানে তুই আমার বাল্যকালের বিয়ের কথা এখনো ভুলেনি? না জঙ্কুক, এক্সাইটেড হয়ে এখনই পরিচয় দেওয়া যাবে না। আগে সবকিছু ভালো করে জেনে নে। ওরা মারা গেছে মানে? কারা মারা গেছে? আমার জেঠুর পরিবারের সবাই, আর যার সাথে আমার বিয়ে হয়েছিল জঙ্ক। তুমি কি দেখেছো ওদের লাশ? আমি দেখিনি, আব্বু বলেছে ওরা সবাই মারা গেছে। ও আচ্ছা, তাহলে এই কথা। ওকে, তুমি থাকো, আমি একটু কলেজে যাচ্ছি। আজকে আমাকে কলেজে নিয়ে যাবে? ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যাও। তুমি একটু দাঁড়াও, 5 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে আসছি। তারপর তে ফ্রেশ হতে চলে গেল, আর আমি তের জন্য রুমে বসে বসে ওয়েট করছি। কিছুক্ষণ পর তে ফ্রেশ হয়ে এসেছে। তুমি আজকে লেহেঙ্গা পরেছো কেন? পরে বলবো, তুমি একটু কষ্ট করে আমার জামার হুকটা লাগিয়ে দাও। পারবো না, কারণ তোমার পিঠের তিলটা দেখলে আমার ধরতে ইচ্ছে করে। ধরতে ইচ্ছে করলে ধরবে, এখন তাড়াতাড়ি করে হুকটা লাগাও। আচ্ছা, চিন্তা করো না, ধরবো না। তারপর তেল লেহেঙ্গার হুকটা লাগিয়ে দিলাম। তেল লেহেঙ্গার হুকটা লাগিয়ে আমি বসে আছি। তে আমাকে দেখিয়ে দেখিয়ে চুলগুলো এদিক সেদিক নিচ্ছে। তেকে ভেজা চুলে দেখে আমার অবস্থা তো একদম খারাপ হয়ে যাচ্ছে। তুমি কিছু বলবে? না, কিছু বলবো না, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমাদের দেরি হচ্ছে কিন্তু। লেহেঙ্গা পরলে আমাকে ভালো লাগে, কিন্তু শাড়ি পরলে একটু বেশি সুন্দর লাগে। এখন আবার এটা বলে ফেলো না যে তোমাকে শাড়ি পরিয়ে দিতে হবে। আমি জানি তুমি পরিয়ে দিবে না, না হলে আজকে শাড়ি পরতাম। অনেক কথা হয়েছে, চলো এখন। তেকে নিয়ে নিচে নামার পর চাচি আমাকে দেখে বলে, ও মাই লিটল বয়, টুডে এই ব্যাগ নিয়ে তুমি হোয়াই যাচ্ছ? আসলে চাচি আম্মা কলেজে আজকে অনেকগুলো বই নিতে বলেছে, তাই এত বড় ব্যাগ নিয়েছি। যে কে জামা বাবা, এসো নাস্তা করবে। হ্যাঁ আঙ্কেল, বসছি। তারপর আমি নাস্তা খাওয়ার জন্য টেবিলে বসে পড়লাম। আমার পাশে এসে তেও বসেছে। তেকে আমার পাশে বসতে দেখে যখনই আমি অন্য চেয়ারে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম, তখনই তে আমার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? এখানে বসো। যে কি বাবা, শোনো, কাল রাতে যেই ঝামেলাটা হয়েছে ক্লাবে, আমি সবকিছু শুনেছি। আসলে ইউনো এবং ওর বাবা যে এত বড় চিটিংবাজ আমি বুঝতে পারিনি।
আসলে আঙ্কেল, আজকাল মানুষ আপন মানুষকে পর করে দেয় আর পর মানুষকে আপন করে নেয়, যার কারণে আজকালের মানুষ বেশি বিপদে পড়ে। তুমি এই কথাটা বললে কেন? এমনি মনে হলো তাই বললাম। আচ্ছা আঙ্কেল, তের নাকি ছোট থাকতেই বিয়ে হয়েছিল? তুমি জানলে কি করে? দেখ, আমি বলেছি। হ্যাঁ হয়েছিল, একদম ছোট থাকতে। তবে ওইটা কোনো বিয়ে নাকি? তাছাড়া ওরা কেউ আর বেঁচে নেই, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ছি, চাচা, আপনি আপনার জিদ বজায় রাখার জন্য আমাদের সবাইকে মেরে ফেলেছেন। বুঝতে পেরেছি। যাই হোক, আমি কলেজে যাচ্ছি। দাদা আমিও যাচ্ছি। সাবধানে যেও মামুনি, আর যেতে মাঝে মধ্যে আমার অফিসে একটু সময় দিও। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাইরে এসে থেকে বললাম, তে তুমি আজকে গাড়ি নিয়ে কলেজে একা একা চলে যাও, আমি রিক্সা করে চলে যাব। আজকে বাইক নিয়ে যাবে না? না, কারণ আমি তোমার বাবার বাইক নিয়ে কি করব? আমি তো আর তোমাদের বাড়িতে ফিরে আসবো না। তোমাকে আশা লাগবে না, এখন বাইক নিয়ে যাও, পরে কাউকে দিয়ে পাঠিয়ে দিও। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তোমার কথা তো আর ফেলতে পারি না। যতই হোক, তুমি এখনো আমার বউ। আজকে শেষবারের মতো তোমাকে কলেজে নামিয়ে দেব। তারপর বাইকটাকে বের করে আমি বসে আছি। তে আজকে নিজে থেকে এসে আমার কাঁধে হাত দিয়ে বাইকের পেছনে বসেছে। আমি আর কোনো কথা না বলে বাইক চালাতে শুরু করলাম। আজকে আর অযথা ব্রেক মারছি না দেখে তে আমাকে বলল, আজকে তোমার বাইকে কোনো সমস্যা হচ্ছে না কেন? সমস্যা করে না মানে? ব্রেকের সমস্যা। গতকাল তো একটু পর পর ব্রেক মেরেছো, আজকে ব্রেক মারছো না কেন? আমার মন চাইছে না তাই। বুঝতে পেরেছি তুমি কেন এরকম করছো। ঠিক আছে, আমিও দেখবো তুমি কিভাবে আমাকে ডিভোর্স দাও। এই, তুমি কম কথা বলতে পারো না? এত বকবক করে কেন? চুপচাপ বসে থাকো। অযথা কথা বলে আমার কানে 12টা বাজিও না। কলেজের সামনে এসে গেছি, এবার নামো। ভিতরে নিয়ে যাও, আজকে কলেজের ভিতরে গিয়ে নামবো। শোনো, আমি তোমাকে কলেজের ভিতরে নিয়ে যেতে পারবো না, এখানেই নামো। বলেই থেকে কলেজের সামনে নামিয়ে বাইকটাকে নিয়ে কলেজের ভিতরে চলে এলাম। বাইকটাকে রেখে ক্লাসে গিয়ে একটা ক্লাস করে বাইরে এসে দেখি তে মন খারাপ করে বসে আছে। আমাকে দেখতে পেয়ে তে বলল, আমার অনেক খারাপ লাগছে, একটু বাসার সামনে নামিয়ে দিয়ে আসতে পারবে? সরি, আমি পারবো না, তুমি একা চলে যাও। আমি এখান থেকে আমার বাড়িতে চলে যাব, আর কিছুদিনের মধ্যেই তোমার ডিভোর্স পেপার পেয়ে যাবে। ধন্যবাদ তোমাকে, ভালো থেকো। তোমাকেও অনেক ধন্যবাদ, ভালো থেকো আর নিজের যত্ন নিও। কথাটা বলে তের দিকে তাকিয়ে দেখি তের চোখে পানি টলমল করছে। তারপর তের থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তেকে দেখে মনে হলো ও আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ওকে তো এই কষ্টটা দেওয়া দরকার। রাস্তায় অনেকক্ষণ হলো জ্যামে বসে আছি। জ্যাম থেকে ছাড়া পাওয়ার পর মনটা খারাপ করে বাইক চালিয়ে বাসায় চলে এলাম। বাড়ির বাইরে বাইকটাকে রেখে ভিতরে ঢুকতেই দেখি তে আমার বাবা মায়ের সাথে বসে হাসাহাসি করছে। তুমি সত্যি কথা বলছো তো, আমার ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে? এই যে আপনার মাথা ছুঁয়ে বলছি, আমার সাথে আপনার ছেলে জঙ্কুকের বিয়ে হয়েছে। জানেমান, তুমি আমাকে আগে বলনি কেন যে তুমি আমার সেই... তেকে থামিয়ে দিয়ে আমি বললাম, আরে আপনি কে? আর আমার নামে উল্টাপাল্টা কথা বলছেন কেন? আমাকে আপনি করে বলা হচ্ছে? ভুলে যাচ্ছ কেন? তোমার সাথে আমার দুইবার বিয়ে হয়েছে। তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না? আফসানার সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে যে কথাগুলো বলেছিলে, সে কথাগুলো আফসানা আমাকে বলে দিয়েছে। আমি আব্বুকে এখনই ফোন করে তোমার 12টা বাজাবো। কথাটা তে আমার কানে ফিসফিস করে বলল, প্লিজ তে, এমনটা করো না, তাহলে তোমার আমার দুজনের 12টা থেকে 24টা বেজে যাবে। তাহলে আমি যেটা তোমাকে করতে বলবো সেটাই কিন্তু করতে হবে। বলো, রাজি আছো? তের কথা শুনে মনে মনে ভাবতে লাগলাম, রাজি হলে আমাকে দিয়ে যা খুশি তাই করাবে, আর রাজি না হলে পাতিহাস থেকে ইতিহাস হয়ে যাবে। এখন আমি কি করব? বিয়ে করার সময় তো ঠিকই বিয়ে করেছো, এখন বাবা মায়ের সামনে পরিচয় দিতে লজ্জা হচ্ছে? আবার বলছো তুমি নাকি আমাকে চেনো না। তা অচেনা মেয়েকে তুমি বিয়ে করেছো কেন? চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, বলো বাবা মায়ের সামনে কেন তুমি আমাকে অস্বীকার করছো? তুমি যে আমাকে একসাথে এতগুলো প্রশ্ন করছো, আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব বলো? এখন কথা কম বলে আমাকে তোমার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দাও। যদি আমার বউ হিসেবে তোমাকে পরিচয় করিয়ে না দেয় তাহলে কি করবে তুমি? বেশি কিছু করব না, ড্যাডকে এখানে ফোন করে নিয়ে আসবো আর বলবো তুমি আমাকে চিটিং করে বিয়ে করেছো। তোমাকে আমি কোনো চিটিং করে বিয়ে করিনি, মিথ্যা কথা বলছো কেন? মিথ্যে কথা আমি বলছি না, তোমার বন্ধু সুগা আমাকে সবকিছু বলে দিয়েছে। সুগা তোমাকে কি বলেছে? কি আর বলবে, তোমার কুবুদ্ধির কথা বলেছে। তুমি যে ইউনোকে বিয়ের দিন তোমার বন্ধুদের ভুয়া পুলিশ বানিয়ে ইউনোকে রাস্তায় আটকে রেখেছো, সেইটা। ওই শালা সুগা তো দেখছি তোমাকে সবই বলে দিয়েছে। কালকে কলেজে যাই, তারপর ওর 12টা আমি বাজাবো। ওর এত সাহস হয় কি করে তোমাকে সবকিছু বলে দেওয়ার? এত করে না করলাম তাও তোমাকে সব বলে দিয়েছে। ওকে তো আমি এমনি এমনি ছেড়ে দেবো না। শালা তো দেখছি বন্ধু নামের কলঙ্ক। সাথে ওই বুড়ি গড়বুড়ি আলিককে আফসানাকেও আমি ছাড়বো না। এত কুটনামি করে দেখে যে চাচু ওকে এক্স বানিয়ে দিয়েছে। ভালো করছে একদম। অনেক হয়েছে, এখন শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় করিয়ে দিবে নাকি আমি নিজেই বলবো জেঠু আমি আপনার ভাতিজি যার সাথে আপনার ছেলের বাল্যকালে বিয়ে হয়েছিল? আরে না, কি বলো? বাবা যদি চাচুর ব্যাপারটা একবার জানতে পারে তাহলে আমাকে একদম মেরে ফেলবে। তোমাকে কোনো কিছু বলতে হবে না, দাঁড়াও আমি তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। আগে যদি জানতাম এত ঝামেলা হবে তাহলে তোমাকে আর নতুন করে বিয়ে করতাম না।
আর কত ফিসফিসিয়ে কথা বলবে? তাড়াতাড়ি ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলো। বাবা, ওর নাম হচ্ছে তে। আমি ওকে বিয়ে করেছি। সম্পর্কে আমরা দুইজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। কি বলছো এগুলো? কবে বিয়ে হয়েছে তোমাদের? আসলে বাবা, আমরা যখন পিকনিকে যাচ্ছিলাম তখন রাস্তার পাশে একটা বিয়ে বাড়ি দেখতে পাই। সেখানে বিনা দাওয়াতে খেতে গিয়ে দেখি ওকে যে ছেলে বিয়ে করতে আসার কথা ছিল সে ছেলে আসেনি। ব্যাপারটা আমার কাছে অনেক খারাপ লেগেছে, তাই আমি আর সহ্য করতে না পেরে ওকে বিয়ে করে ফেলেছি। আমার কথাটা শুনে বাবা হারামজাদা বলে আমাকে মারতে আসে। তখনই বাবার দুইটা পা জড়িয়ে ধরে বলতে লাগলাম, বাবা আমাকে এবার মতো ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। তবে একটা দিক দিয়ে ভালোই হয়েছে, তোমার শত্রুর মেয়েকে তো আর আমি বিয়ে করিনি। তোমার তো খুশি হওয়ার কথা বাবা। এটা একদম ঠিক কথা বলেছো। এই প্রথমবার তুমি আমার মনের মতো কাজ করেছো। যাই হোক, তোমার বাড়ি কোথায় মামুনি? আর তোমার বাবা কি করে? আমার বাবা ব্যবসা করে আর আমার পুরো ফ্যামিলি শহরে থাকে। তোমার বাবা কিসের ব্যবসা করে? মাছের ব্যবসা করে। আসলে ওরা যে গ্রামে থাকে ওইটা পুরোটাই শহরের মতো। ওরা যেহেতু গ্রামে থাকে, তাহলে তুমি ওকে শহর থেকে কিভাবে বিয়ে করে আনলে? মানে আসলে বাবা, ছেলেরা অনেক বড়লোক তো, তাই ওদেরকে শহরে নিয়ে গিয়েছিল। বুঝোই তো বড়লোকদের ব্যাপার স্যাপার। তো মামুনি, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে জেলে হবিয়া মাঝি। বেদ্যপ ছেড়ে তুমি উত্তর দিচ্ছ কেন? আমি কি তোমাকে প্রশ্ন করেছি? বাবা, তে তো আমাদের বাড়িতে নতুন এসেছে, ওকে দেখে তো বোঝা যাচ্ছে কতটা নার্ভাস ফিল করছে। এর জন্য উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। শোনো মা, এত নার্ভাস হতে হবে না। আমরা তো তোমার বাবা মায়ের মতোই। আজ থেকে আমাকে শাশুড়ি মা আর বাবাকে শ্বশুরাব্বা বলে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে শাশুড়ি মা। সবকিছু যদি ঠিক থাকে তাহলে চলো আমরা রুমে যাই। রুমে আসার পর তে আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে বুকের উপর বসে গলা চেপে ধরে বলে, আমার বাবার নাম জেলে হবিয়া মাছি। উনি মাছের ব্যবসা করেন, তাই না? আমার বাবাকে অপমান করে কথা বলা, আজকে তোমাকে আমি মেরেই ফেলবো। এই যে টুনির মা, শোনো, বাবার কাছে যদি মিথ্যা না বলতাম তাহলে দুজনকে লাথি মেরে বের করে দিতে এই বাড়ি থেকে। এখন ছাড়ো, আমি ফ্রেশ হবো। ছাড়বো না। কি করবে তুমি? এত ন্যাকামি করো না। 2 দিন পর তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে, তাই বলছি আমাকে উল্টাপাল্টা ভাবে টাচ করার কথা ভুলে মাথায় এনো না। আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমিও যাও। আমি তো সাথে করে কোনো কাপড় নিয়ে আসিনি, তাহলে ফ্রেশ হয়ে পরবো কি? তুমি ফ্রেশ হতে যাও, আমি মায়ের থেকে একটা শাড়ি নিয়ে আসি। থ্যাংক ইউ জানামান। এই নাও চুম্মা। এত আলগা পিরিত দেখানো লাগবে না। শোনো, তুমি যে জেহুব চাচার মেয়ে, এটা কিন্তু বাবাকে ভুল করেও বলবে না। যদি তুমি আমার কথা না শোনো তাহলে সবকিছু বলে দিব। আমি জানতাম তোমার মতো বিটলা মেয়ে এটা ছাড়া আর কিছুই করতে পারবে না। প্লিজ দয়া করো, কিছু বলো না বাবাকে। ঠিক আছে, বলবো না। এখন আমি ফ্রেশ হব, আমার জন্য কাপড়ের ব্যবস্থা করো। হ্যাঁ যাচ্ছি বলে মায়ের রুমে চলে গেলাম। কি রে বাবা, হঠাৎ করে তুই আমাদের রুমে আসলি? কোনো কিছু হয়েছে? আসলে মা, তে ভুল করে ওর ব্যাগটা না বাসে ফেলে এসেছে। ওর সব কাপড় চোপড় ওই ব্যাগেই ছিল। আমি বুঝতে পেরেছি কি দরকার। এই নে, এই শাড়িটা নতুন আছে, আমি একদিনও পরি নাই। দেখে এটা পরলে অনেক সুন্দর লাগবে। মায়ের থেকে শাড়িটা এনে রুমে এসে দেখি তে এখনো ফ্রেশ হচ্ছে, তাই ওকে ডেকে বললাম, তে তোমার লেহেঙ্গার উপরের অংশটা ভিজিয়ে ফেলো না। স্কার্টের কথা বলছো? আমি তো সেটার নাম জানি না, হবে হয়তো। সব ভিজিয়ে ফেলেছি, এখন শাড়ি ব্লাউজ পেটিকুট দাও, পরবো। স্টুপিড মেয়ে, আম্মুর ব্লাউজ পেটিকোট কি তোমার শরীরে লাগবে? তাহলে এখন কি করব? দাঁড়াও দেখছি আমি কি করা যায়। বলে ছাদে চলে গেলাম। তোমাদেরকে বলে রাখি, পাশের বাড়ি আন্টিদের ছাদ আর আমাদের ছাদ অ্যাডজাস্ট করা। কিছুদিন আগে ওই বাড়ির ছেলে নতুন বিয়ে করেছে। বউটা একদম তের মতো হ্যাংলা পাতলা। মনে হয় নতুন বউ গোসল করে দড়িতে ব্লাউজ আর পেটিকোট শুকাতে দিয়েছে। আমি আর দেরি না করে ব্লাউজ আর পেটিকোট নিয়ে রুমে এসে তেকে বললাম, এই যে মহারানী, নেন আপনার ব্লাউজ আর পেটিকোট। এই তুমি আমার রুমে নক না করে চলে আসো কেন বারবার? কি চাই তোমার? বেশি কিছু না জান, শুধু তোমার ওই লুকিয়ে রাখা তিলটাতে জাস্ট একটা কিস করতে চাই। এই যা, কি বলে ফেললাম, লজ্জার ব্যাপার। শোনো, তুমি যা মনে করছো তেমন কিছু না। আমি যাচ্ছি, বাই। কিসের ভাই আর কিসের লজ্জার ব্যাপার? নিজের বউকেই তো কিস করতে চেয়েছো, অন্য কাউকে তো না। যাই হোক, আজকে তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, এর বিনিময়ে তুমি আজকে অনেক কিছু পাবে। এই শোনো, আমার না তোমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার ইচ্ছা নেই। কান খুলে শুনে রাখো, কালকে সকালে তুমি আমার সাথে উকিলের কাছে যাবে। ঠিক আছে, তাহলে আমিও নামজুরা আঙ্কেলকে সবকিছু বলে দিব। কথাটা বলেই তে ব্লাউজ আর পেটিকোট পরে ওয়াশরুমের বাহিরে চলে আসে। মনে আছে আমার দোকানের কথা? তোমার তো দোকান দেখার অনেক শখ। তুমি এইভাবে বের হয়েছো কেন? আমি শাড়ি পরতে পারি না, পরিয়ে দাও। ঠিক আছে, আমি যেভাবে বলছি সেভাবেই পরো। পরতে পারবো না, আমাকে পরিয়ে দাও। ওকে, এই লাস্ট। আমি আর কখনো তোমাকে শাড়ি পরিয়ে দিতে পারবো না। তারপর তাকে শাড়ি পরিয়ে কচিটা ওর হাতে তুলে দিয়ে বললাম, এবার গেথে নাও এটা। তুমি গেথে দাও। আমাকেই কেন দিতে হবে? পারবো না। তাহলে আমি যাচ্ছি আঙ্কেলকে সবকিছু বলার জন্য। আচ্ছা থাক, বাবাকে কিছু বলতে হবে না, দিচ্ছি। তারপর কুচিটা গেঁথে দিয়ে তাকে বললাম, জানো তে, তোমার এই তিলটা না অনেক সুন্দর।
তোমার আদর করতে মন চাচ্ছে তাই না? জি না, আমি আবার এতটাও খারাপ না। মা ডাকছে, নিচে চলো। তারপর তেকে নিয়ে খাবারের রুমে এসে সবার সাথে খাবার খেতে লাগলাম। তখনই পাশের বাড়ি আন্টি এসে বলল, এই যে জিনু ভাবি, আপনার ছেলে আমাদের ছাদ থেকে আমার নতুন বইয়ের ব্লাউজ আর পেটিকোট নিয়ে এসেছে। কিরে জড়ো করে জড়ো লুচ্চা ভাতিজা, তুই এই আকামটা করছস? ইয়ে মানে আসলে মা, আমি এনেছি তো। তুমি তো শুধু শাড়িটা দিয়েছো, ব্লাউজ আর পেটিকোট। থাক, তোকে আর কিছু বলতে হবে না, বুঝতে পেরেছি। আমিও বুঝতে পেরেছি জিনু ভাবি। যাই হোক, আপনার বৌমাটা কিন্তু অনেক সুন্দর। ওকে নিয়ে একদিন আমাদের বাড়িতে গেলে খুশি হব। যাচ্ছি। আন্টি চলে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে যখনই চলে যাচ্ছিলাম, তখনই বাবা এসে বলল, শোনো জাঙ্কুক, আজকে তোমার বাঙ্গি আঙ্কেলের ছেলের বিয়ে, আমাদেরকে দাওয়াত দিয়েছে। বিকেলে ওর বাসা পার্টি আছে, ওখানে যেতে হবে। এই নাও টাকা, বৌমাকে নিয়ে শপিং মলে যাও, যা যা লাগে সবকিছু কিনে নিয়ে আসো। তারপর বাবার থেকে টাকা নিয়ে তেকে অনেকগুলো শপিং করে দিলাম। তারপর বাড়িতে এসে আমি আর তে রেডি হয়ে সবার সাথে বিয়ে বাড়িতে গেলাম। বিয়ে বাড়িতে যাওয়ার পর যখনই তের হাত ধরে বাড়ির ভিতরে যাব, তখনই দেখি আমার শ্বশুর মশাই মানে তের বাবা আমাদের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ সোস, তে মামুনি তুমি এখানে? আরে বাস, যে কেউ দেখি এখানে আছে। কিন্তু তোমরা এখানে আসলে কিভাবে? আমি তো তোমাদেরকে আসতে বলিনি। ইয়ে মানে আসলে আঙ্কেল, না মানে শ্বশুর মশাই, কি বলবো, কিছু বলার নাই। জাঙ্কুক, বৌমাকে নিয়ে এদিকে আসো। এই কি জয় হব, তুই আমার বৌমার সাথে দাঁড়িয়ে আছিস কেন? কে তোর বৌমা? এটা আমার মেয়ে, আর পাশেরটা হচ্ছে আমার মেয়ের জামাই। জাঙ্কুক, জয় হব এগুলা কি বলছে? কি হলো জেকে? চুপ করে আছো কেন? বলো কেন বলছি। বাবা তুমি আমার কথা শুনো। তোমার কথা আমি শুনবো না। এই জেকে বলো, নিব্বারে আমার মেয়েকে বৌমা বলছে কেন? এই সেরেছে, এখন আমার জীবন জীবন আর বউ সবকিছুতে চলে যাবে। কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। এখানে যদি চাচির পক্ষ নিয়ে কথা বলি, তাহলে বাবা আমাকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিবে। আর যদি বাবার পক্ষ নিয়ে কথা বলি, তাহলে তো চাচি আমার বউকে নিয়ে চলে যাবে। কি করব আমি এখন? আমার হিটলার দাদুর বিটলা পোলাদের জন্য আমি তো এখনো বাসরটাই করতে পারলাম না। ভালো লাগে না।